হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। আজকে আমাদের এই ওয়েবিনারের টপিক হচ্ছে অপটিমাইজিং ফ্লাটার অ্যাপস উইথ লোকাল ডাটাবেজেস। আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আশিক মোস্তফা ভাইয়া। ভাইয়া কাজ করছেন সেলিসে সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে। এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা চ্যাটে লিখে জানাতে পারেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। আসিফ ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। 1 মিনিট ভাইয়া। জি, আসিফ ভাইয়া। হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? একদম ভাইয়া। ওকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান আজকে ওয়েবিনারে জয়েন করার জন্য। তো এইখানে আমি একটু শুরু করার আগে আমাদের টপিক তো সবারই জানা। আগে একটু জানতে চাচ্ছি যে ফ্লাটার নিয়ে কাজ করা হয়েছে কার কার। নর্মালি হ্যান্ড রেজ করলেই হবে বা চ্যাটে বললেও হবে। আমি জানতে চাচ্ছিলাম যে ডার্ট বা ফ্লাটার নিয়ে কতটুকু আইডিয়া আছে, তাহলে সেটা আমার সেশনটা নিতে বরং সুবিধা হবে। বিকজ খুব বেশি আইডিয়া থাকা যে জরুরি ব্যাপারটা এমন না, বাট আমি জিনিসটা মাথায় রাখবো যেন সবারই বুঝতে অসুবিধা হয় ইন কেস যদি কারোরই কোনো আগের ফ্লাটার বা ডার্ট নিয়ে আইডিয়া না থাকে। ওকে। তো ধরে নিচ্ছি আমরা একদম ফ্লাটার বা ডার্টে বিগিনার। তো আমরা আচ্ছা, হ্যাঁ, কয়েকজনের আইডিয়া আছে, দুই দুই তিনজনের আইডিয়া আছে সোফার, যেটা বুঝলাম রিয়াকশন থেকে, চ্যাট থেকে। ইয়া। ওকে। ওকে। ঠিক আছে। আমরা আসলে আলোচনাটা এমন ভাবে করব, সেশনটা এমন ভাবে নিব যেন এটা একটা কাইন্ড অফ থিওরির মতো হয় বা স্টোরি স্টোরি টেলিং এর মতো হয়, যেন আমাদের বুঝতে সুবিধা হয় এবং আমরা রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারি। নট নেসেসারি যে আমাদের ডার্ট বা ফ্লাটারই জানতে হবে, বাট কেন ফ্লাটার ইম্পর্টেন্ট এই জিনিসটা করাতে সেটা আমরা ডিসকাস করার ট্রাই করব। তো আজকে টপিকটা একটু ফেরত আসি। আজকে টপিকটা হচ্ছে অপটিমাইজিং ফ্লাটার অ্যাপস উইথ লোকাল ডেটাবেস। তো কথাটা অনেক ভারী শোনাইতে পারে, অপটিমাইজেশন, তারপরে লোকাল ডেটাবেস। জিনিসগুলো আমরা এইভাবে চিন্তা না করে আমরা খুবই সিম্পল ওয়েতে চিন্তা করব। যেমন আমরা যদি আজকের দিনগুলোতে যে ধরনের অ্যাপ্লিকেশন আমরা চালাই, আমরা পার্সোনালি চালাই, সেটা কি হইতে পারে? সেটা হইতে পারে যে লাইক ইউটিউব, নেটফ্লিক্স, সকল যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো আছে, ইউটিউব, নেটফ্লিক্স এবং এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ফেসবুক। আমাকে কেউ একজন কি বলতে পারবে যে এই সবগুলো অ্যাপের একটা কমন ফিচার আছে? ইন্টারনেট যদি না থাকে তাহলে একটা কমন ফিচার আছে, সেটা কি? না, ক্লাউডও ইন্টারনেটের পার্ট। ক্লাউড না, তো ক্লাউড রিলেটেড কিছু না। আমার তো ইন্টারনেটই নাই, আমি ক্লাউডের সাথে বা সার্ভারের সাথে কানেক্ট করব কিভাবে? লেটস সে লাস্ট জুলাই মাসে যখন আমাদের আম, 4-5 দিনের জন্য ইন্টারনেট ছিল না, তখন নেটফ্লিক্স বা ইউটিউবে সবচেয়ে বেশি টাইম কারা কাটাইতে পারছে? এক্স্যাক্টলি, যাদের হচ্ছে নট লোকাল। আমরা ভুলে যাই লোকাল ডেটাবেস কি, এগুলো ভুলে যাই। সিম্পলি যাদের নেটফ্লিক্সে অলরেডি ডাউনলোড করা ছিল ওয়েব সিরিজ বা আহ, আহ, কি বলা যায়, বা মুভিজ। এন্ড আরেকটা হচ্ছে যে ইউটিউবে যাদের ভিডিও ডাউনলোড করা ছিল, ডাউনলোড করা বলতে অ্যাভেলেবল অফলাইন করা ছিল। তো এইটার মানেটা কি? এটা মানেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চোখ যা দেখতেছি, আমরা গান শুনি, মুভি দেখি, টিভি সিরিজ দেখি, পডকাস্ট দেখি, যেটাই দেখি না কেন, ইনফ্যাক্ট ফেসবুকে যে আমরা স্ক্রল করতেছি প্রত্যেকটা নিউজ, লিংক, টেক্সট, ইমেজ, এগুলো দিন শেষে কি? এগুলো দিন শেষে হচ্ছে ডেটা। এবং আমার এই ডেটাটা ডিপেন্ড করে অনলি অ্যান্ড অনলি দুইটা জায়গায়। একটা থাকতে পারে, এটা হচ্ছে আমার ফোনে থাকতে পারে, আর থাকতে পারে হচ্ছে সার্ভারে থাকতে পারে। এর মাঝখানে আসলে কিছু নাই। আইদার আমার ফোনে থাকবে, এখন সেটা সার্ভার থেকে আসুক বা ফোন থেকে আমি নিই, বা সেটা সার্ভারে থাকবে। সার্ভারের সাথে সার্ভার থেকে আমি হচ্ছে আমার ফোনগুলোতে কি করি, আমার যখন ইন্টারনেট থাকে আমি তখন ডেটাগুলো কনজিউম করি, ডেটাগুলো নিয়ে দেখি।
সো দিন শেষে সবকিছুই ডেটা, চোখের সামনে যা দেখতেছি, অলমোস্ট এভরিথিং। এবার আসে যে হচ্ছে তাহলে ডেটাবেসটা মূলত কি? ডেটাবেসটা হচ্ছে এই যে এত ধরনের ডেটা আমরা পাচ্ছি, এবং এই ডেটাগুলো কিন্তু এক ধরনের না। যদি এক ধরনের হইতো তাহলে আমরা বুঝতাম যে একটা ফর্মুলাতেই আমরা আহ, সবকিছু করে ফেলতে পারবো। মানে ইটস লাইক যে আমি একটা ম্যাথমেটিক্স এর একটা ফর্মুলা দিয়ে যদি সবগুলো অঙ্ক সলভ করতে পারি, সেটা তো বেস্ট কেস। বাট এখানে জটিলতা হচ্ছে নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই। কারণ কারণ আসলে অনেকগুলো, তার মধ্যে মেইন কারণ ডেটাই অনেক ধরনের। টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এবং সেটার মধ্যেও পরিমাণের ব্যাপার আছে। অ্যান্ড অলসো লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। সো নট অনলি ভ্যারাইটিস অফ ডেটা, ইটস এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। তার মানে আমার এইটাকে ম্যানেজ করার জন্য কিছু একটা লাগবে। তো এই ডেটাকে আসলে ম্যানেজ করার, ফার্স্ট অফ অল এই ডেটাকে রাখার জন্য একটা বক্স লাগবে, কন্টেনার লাগবে। তো সেটা হচ্ছে আমার ডেটাবেস। অ্যান্ড এই ডেটাকে ম্যানেজ করার জন্য, এই ডেটাবেসকে আবার ম্যানেজ করার জন্য কিছু একটা লাগবে। তো আমি কিন্তু সরাসরি ডেটাবেসে যেটা বলি যে আমরা লোকাল ডেটাবেস বলতেছি বা রিমোট ডেটাবেস বলতেছি, তা অ্যাকচুয়ালি কি আমরা সরাসরি ডেটাবেজে কাজ করি? সেটা খুবই কমই করি। আমরা যেটা করি আমাদের মোবাইল অ্যাপে হোক বা আমাদের ল্যাপটপে হোক বা যেখানেই হোক, আমরা যেটা করি আমরা একটা, ইটস এ কাইন্ড অফ আরেকটা সফটওয়্যার ইউজ করি যেটাই ডেটাবেসকে ম্যানেজ করে। তো সব কথাগুলোর যদি একটা সারমর্ম দাঁড় করাই, ডেটা আমরা রাখি ডেটাবেসে, এন্ড ডেটাবেস আমরা ম্যানেজ করি যেটা দিয়ে, সেটার নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে ওভারঅল ডেটাবেসের মানে বলা যায় যে একটা ভেরি 101। নাও এবার আসে যে হচ্ছে আমার, তাহলে ডেটাবেসের সাথে আমার ইউজার এক্সপেরিয়েন্সের কানেকশনটা কি? ইউজার এক্সপেরিয়েন্স বলি বা অপটিমাইজেশন বলি, এই ব্যাপারগুলো আসলে কি? ফার্স্ট অফ অল লেটস ইউজার এক্সপিরিয়েন্স না কথা বলি। তো এই যে লেটস সে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম, এখন নেটফ্লিক্স যেটা করে সেটা হচ্ছে যে আহ, কাল্পনিক অর্থে নেটফ্লিক্স অ্যাকচুয়ালি কি করে সেটা ভুলে যাই। নেটফ্লিক্স যেটা করে লেটস সে, যদি ইন্টারনেট না থাকে তাহলে সে ডাউনলোড করা ভিডিও বা মুভি বা টিভি সিরিজ আমাকে দেখাতে পারে, একদম সেম একই ভাবে যেভাবে আমি ইন্টারনেট থাকলে দেখি। এই সুবিধাটা কখন দেয়? এই সুবিধাটা সে দেয় যখন ইন্টারনেট থাকে। সো যখন ইন্টারনেট থাকে আমি প্রত্যেকটা মুভি বা টিভি সিরিজ আমার ইচ্ছা মতো ডাউনলোড করে রাখতে পারি। সেই ডাউনলোডটা কোথায় হচ্ছে? আমার ফোনে, আমার ফোনে থাকতেছে। নাও অ্যামাজন প্রাইম লেটস নেটফ্লিক্স এর থেকে অনেক ভালো। ভালো বলতে তাদের হয়তো ইউজার বেশি, অনেক সুন্দর সুন্দর মুভি আছে, টিভি সিরিজ আছে। বাট এই ফ্যাসিলিটিসটা নাই যে ইন্টারনেট চলে গেলে আমি কোনো কিছু দেখতে পারবো। তাহলে 10 জনের মধ্যে সবচেয়ে বেশি লোক নেটফ্লিক্স ইউজ করবে নাকি অ্যামাজন প্রাইম ইউজ করবে? নর্মালি কি মনে হয়? খুব স্বাভাবিকভাবেই নেটফ্লিক্স ইউজ করবে। তো এই যে নেটফ্লিক্স ইউজ করলো, এটা কিন্তু কোনো র্যান্ডম কারণে না। এটার কারণ হচ্ছে যে তার এক্সপেরিয়েন্সটা বেটার। সে অফলাইনেও দেখতে পারতেছে, তার কাছে, সে হয়তো বাইরে আছে, সে ইন্টারনেট সে অ্যাভেল করতে পারতেছে না, লেটস সে ইনফ্যাক্ট তার কাছে ডেটা কেনার পর্যাপ্ত টাকা বা পরিস্থিতি তখন নাই, তখনও সে অ্যাপটা ইউজ করতে পারতেছে এবং সে মুভি দেখতে পারতেছে। এই যে এক্সপেরিয়েন্স, এইটাকে বলা হচ্ছে বেটার ইউএক্স বা ইউজার এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্সই একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপকে আগে রাখে। সেম ফর ফেসবুক। ফেসবুকে যদি ইন্টারনেট নাও থাকে তাহলে স্ক্রল করলে অলরেডি লোড করা অনেক কিছু দেখা যায়। তো দ্যাট বেসিক্যালি সব এগুলো আমার ফোনে অলরেডি সেভ করে রাখছে। এবার আসে হচ্ছে অপটিমাইজেশনটা তাহলে কি? অপটিমাইজেশন হচ্ছে এরকম নেটফ্লিক্স বা ফেসবুক বা অ্যামাজন প্রাইম সবাই আসলে অফলাইনে বা ইন্টারনেট না থাকলে আমার ডেটাবেস থেকে বলি বা বা অফলাইনে সেভ করার অপশন দিতে পারে। বাট অপটিমাইজেশনটা কোথায়? অপটিমাইজেশন হচ্ছে নর্মাল একটা অ্যাপে দেখা যায় যে আমি যখন স্ক্রল করতেছি তখন স্ক্রল করতে গিয়ে জিনিসটা লেটসে
স্লো হয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে যে অনেক টাইম নিচ্ছে, ল্যাগ হচ্ছে। বাট ফেসবুকে দেখা যাচ্ছে যে হচ্ছে না। ফেসবুকে দেখা যাচ্ছে যে ইন্টারনেট না থাকার পরেও শুধুমাত্র মানে অফলাইন আমার অলরেডি যে ডেটাগুলো ছিল সেইগুলো হচ্ছে ঠিক মতো আমি দেখতে পারতেছি, বা স্ক্রল করতে পারতেছি প্রপারলি, ল্যাগ হচ্ছে না। এটা একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, অ্যাকুরেট কেস যে এটাই সেটা না। এইটার কারণ হচ্ছে ডেফিনেটলি এই যে ডেটাটা সে যে নিচ্ছে, সে এখন সেটা ফোন থেকে নি, ধরে নিচ্ছে ফোন থেকে নিচ্ছে, যেহেতু আমরা অফলাইন নিয়ে কথা বলবো বা লোকাল ডেটাবেস নিয়ে কথা বলবো, সে এটাকে খুবই অপটিমাইজড ওয়েতে লোড করাচ্ছে। দ্যাট মিনস সে হয়তো একবারে 50টা নিউজ লোড করাচ্ছে না, সে তো 10টা 10টা করে করাচ্ছে। তো এই যে একটা টেকনিক, এটা জাস্ট অনেকগুলো টেকনিকের বা অনেকগুলো অপটিমাইজেশনের একটা ওয়ে, যে আমি হচ্ছে জাস্ট 10টা করাইলাম এবং 10টা স্ক্রল করতে করতে বাকি 10টা করাইলাম। তো এটা তো একটা খুবই কমন নাম আছে, লেজি লোডিং আছে এবং অলসো পেজিনেশন একটা ব্যাপার আছে। সো দুইটার কম্বিনেশনেই অপটিমাইজ করা যায়। তো একটা হচ্ছে ইউজারকে এক্সপিরিয়েন্স বেটার দেয়া, আরেকটা হচ্ছে আমার অপটিমাইজেশন করা। তো ফাইন, এবার আমরা একটু ডেটাবেজের টপিকে ঢোকার ট্রাই করি। ডেটাবেজে ঢোকার টপিকে আগে আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার করে রাখি, ইটস নট নেসেসারিলি যেটা এখন লাগবে, এটা আমাদের একটু পরে আমরা ওয়ান বাই ওয়ান আসবো। আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। ওকে। তো আমরা আজকের এজেন্ডাটা সেট করি। এজেন্ডা এখানে হয়তো অনেক কিছু লেখা আছে, সবকিছুই যে সব হয়তো প্ল্যান মতো যাবে না, বাট মূল এজেন্ডা হচ্ছে আমরা লোকাল ডেটাবেসটা কি সেটা বোঝার ট্রাই করব। লোকাল ডেটাবেসটা অ্যাকচুয়ালি কেন দরকার সেটা নিয়েও আরেকটু কথা বলবো, এবং ফ্লাটারে আসলে লোকাল ডেটাবেসের অপশন গুলো কি কি সেটার কম্পারিজন গুলো দেখার ট্রাই করব। অ্যান্ড সেই ডেটাবেসটা কোনটা কখন ইউজ করাটা মেক সেন্স করে, মানে কোন ডেটাবেসটা। আমি ডেটাবেস বলতে অ্যাকচুয়ালি ডেটাবেস মিন করতেছি না, লেটস আমি ডেটাবেস বলতে আমি ফ্লাটারের জন্য যেই লাইব্রেরি প্যাকেজ অর লেটস সে JDB MS টা ইউজ করব সেটা মিন করতেছি, যে কোনটা মেক সেন্স করে, আমার মানে আমার ইউজ কেসে কোনটা ফিট করে সেটা। এবং লাস্টলি সবচেয়ে পপুলার এবং এবং পুরো ফ্লাটার কমিউনিটি যখন গ্রো আপ করা শুরু করছে তখন হচ্ছে যেই প্যাকেজটা সবচেয়ে বেশি পপুলার ছিল, যেটাকে বলা হচ্ছে SQF লাইট, সেটা দিয়ে আমরা দেখবো যে কত সহজেই একটা অ্যাপ্লিকেশনে ডেটাবেস অ্যাপ্লাই করা যায় এবং কোডিং স্ট্যান্ডার্ড ফলো করে। আরেকটা জিনিস মিস গেছে, যে আমরা একটু দেখবো যে এইগুলোর মধ্যে আবার ফ্লাটারে স্টেট ম্যানেজমেন্টটা কেন জরুরি, সবই ছোট ছোট আকারে দেখবো। তো তার আগে আমরা একটা ডিসকাশনের শুরু করব, হচ্ছে যে এখানে যেগুলো লেখা আছে সেগুলোর বাইরেও আমরা শুরু করি। তো ডেটাটা অ্যাকচুয়ালি আমরা কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, অ্যান্ড্রয়েড ফোনে যেটা হয় যে অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু ফাইল স্টোরেজ যে সিস্টেম আছে সেখানে, বা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন আছে সেখানে গেলে কিন্তু প্রত্যেকটা অ্যাপের আলাদা আলাদা ফাইলস এন্ড ফোল্ডার থাকে। সম্ভবত অ্যাপের প্যাকেজ নেম বা iOS এ যেটাকে বলে বান্ডল আইডি, যেমন com.facebook.katana এই টাইপের ইয়েতে হচ্ছে ফোল্ডার গুলো থাকে, এবং সেইগুলোর মধ্যে ডেটা ফোল্ডার থাকে, ডেটাবেস ফোল্ডার থাকে। তো মূলত ওই জায়গাগুলোতেই আমি আসলে আমার কোনো কিছু যদি লোকালি সেভ করতে চাই, তো লোকালি আসলে ওই জায়গাটাতে গিয়ে সেভ হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি এটা অ্যাকচুয়ালি কোথায় সেভ করতেছি। আমি এটা অ্যাকচুয়ালি আসলে আমার ফোনের ইন মেমোরিতে সেভ করতেছি। এটা অ্যাকচুয়ালি আমার ফোনের ইন মেমোরিতে সেভ করতেছি। ওয়ান সেকেন্ড, আমি এটা একটু এডিট অ্যাক্সেসটা অফ করে দিচ্ছি। ডোন্ট, ভাই আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করেন, আর মোর অপশনে গেলে ভাই হচ্ছে একটা ডিসেবল অ্যানোটেশন অপশন আসে।
আচ্ছা, ডিসেবল অ্যান্ড্রয়েড মনে হয় আমার এখানে অপশন আসে না আমার। ইয়া, হ্যাঁ, আগে একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে, শেয়ার করলে। ওকে, গট ইট, গট ইট, গট ইট, গট ইট। জি ভাই, এখন হচ্ছে এই উপরে যে আই গট ইট, মোড থেকে। গট ইট, হয়েছে। জি ভাই, হয়েছে। ওকে, তো এই ডেটাগুলো আসলে আমাদের ফোনের ইন মেমোরিতে সেভ হচ্ছে। নাও কথা হচ্ছে যে আহ, আমার এই যে আমার ফোনের মেমোরিতে সেভ হলো, এইটা অ্যাকচুয়ালি আমি কতটুকু ডেটা সেভ করতে পারি। ফার্স্টে কোশ্চেন আসে যে আমি কি এখানে সব ধরনের ডেটা সেভ করতে পারি, এবং মেইনলি যে কোশ্চেন, আমার ডেটার পরিমাণ যদি খুবই অল্প হয় এবং খুবই বেশি হয় বা মাঝামাঝি হয়, যেটাই হয়, তাহলে আমি আদৌ কি সেভ করব, নাকি এটা অন্য কোনো ভাবে রাখবো? আমি তো একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে সেটাও তো সেভ করতে পারি। আসলে কিভাবে করবো, বা আদৌ আমার ডেটাবেজের দরকার আছে কিনা? ওকে, ফার্স্ট অফ অল আমরা কিছু জিনিস ডিফাইন করি। লোকালি আমি যখন কোনো কিছু সেভ করব, আমার লেটস আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, আমি অ্যাপ্লিকেশনে আমি হচ্ছে আমার ডেটা সেভ করার লাগবে। ফার্স্টে ডিসাইড করবো যে আমি কতটুকু ডেটা সেভ করবো, বা এটা আমার কতটুকু ডেটা আদৌ কি আমার ডেটাবেজের দরকার আছে কিনা। যদি এটা হয় যে ইউজার সেন্ট্রিক, মাত্র 10, 20, 15টা জিনিস, ডেটাবেজ ইউজ করারই দরকার নেই। তো ওইটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স নামে একটা জিনিস আছে। শেয়ার্ড প্রেফারেন্সে কি হয়, কি ভ্যালু টাইপের ডেটা সেভ করে। তো এই 10, 15, 20টা, ইভেন 100টা ভ্যালু, লেটস 100টা ভ্যালু, লেটস এই 100টা ভ্যালু সেভ করার জন্য তো আমার পুরো ডেটাবেজের প্যাকেজ, লাইব্রেরি, এগুলো কিছু ইউজ করার দরকার নেই। আমরা সেই ক্ষেত্রে শেয়ার্ড প্রেফারেন্সে জাস্ট কি ভ্যালু ওয়াইজ সেগুলো সেভ করে রাখবো। দ্যাটস এনাফ। ফার্স্টে আমাদের এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়। আমার মানে আমার হাতে অপশন আছে এই না, মানে এই না যে আমি সবকিছুর জন্য লোকাল ডেটাবেজ ইউজ করবো। যদি প্রয়োজন হয় অনলি ইউজ করব। তো শেয়ার প্রেফারেন্স দিয়ে কিন্তু আমার এই পারপাসটা সলভ হয়ে গেল। এইবার আসি যে আমার আসলে ডেটা এক পরিমাণ বেশি, এবং ডেটার ভ্যারাইটি আছে। হতে পারে সেটা অডিও, ভিডিও, ইমেজ, এবং ডেটার মধ্যে আমাদের কি দরকার, বিভিন্ন কমপ্লেক্সিটিও আছে। মানে একটু সার্চ করতে হবে সেই ডেটাগুলো খুঁজে বের করার যে ব্যাপারগুলো, তো রিলেশনের ব্যাপার আছে। ইন দ্যাট কেস আমরা লোকাল ডেটাবেজ ইউজ করবো। তো এই ব্যাপারটা আগে ক্লিয়ার যে আমরা কখন ডেটাবেজ ইউজ করব। ফাইন। নাও আমরা যদি একটু দেখি যে আমাদের এজেন্ডা ওয়াইজ, যে আসলে লোকাল ডেটাবেজ ইউজ করলে কি কি সুবিধা পাওয়া যাবে। সুবিধা পাওয়া যাবে, সবার আগে যে সুবিধাটা পাওয়া যাবে, আমার ইন্টারনেট থাকলেও, ইন্টারনেট না থাকলেও আমি সেই ডেটাটা রিড করতে পারবো। তো অফলাইন ক্যাপাবিলিটিস যেটাকে বলে। এবং এইবার আসি হচ্ছে আরেকটা টপিকে, রিমোট ডেটাবেস। তো হোয়াট ইজ রিমোট ডেটাবেস? যেই জিনিসটা আমরা বলতেছি লোকাল ডেটাবেস, সো রিমোট বলতে বোঝাচ্ছে যে দূরে কোথাও আছে। অ্যাকচুয়ালি তাই। আমরা ফোনে যখন ইউজ করতেছি তখন আমরা ফোনের ডেটাবেজ ইউজ করতেছি, বাট আমরা রিমোট যখন ডেটাবেজ ইউজ করতেছি, দ্যাট মিনস ফেসবুক অ্যাপে যখন আরেকটা ফ্রেন্ডের স্ট্যাটাস আমার নিউজ ফিডে দেখতেছি, এটা তো আমার ফোনে ছিল না। এটা তো আমার ফোনে আসছে কখন, এটা আমার ফোনে আসছে আমি যখন ইন্টারনেট অন করছি, ফেসবুকে ঢুকছি, আমি আমার ফ্রেন্ডের প্রোফাইলে গেছি, অথবা আমার নিউজ ফিডে আসছে। দ্যাট মিনস আমার ফ্রেন্ড যখন স্ট্যাটাসটা টাইপ করে লিখছে, তখন কোনো না কোনো রিমোটের সার্ভারে গিয়ে সার্ভারের কোনো ডেটাবেজে সেটা সেভ হয়েছে। এটা জাস্ট একটা কেস সেভ হইলো। আমি যখন ফেসবুকে ঢুকছি, ফেসবুকে ইন্টারনেট পাওয়ার সাথে সাথেই ফেসবুক কি করছে, আমার হয়ে ওই সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছে যে আসলে আমাকে ডেটা দাও, নতুন যা ডেটা আছে তোমার ডেটাবেজে সেগুলো দাও। এন্ড সে সেই নতুন ডেটাবেজে সে কুইরি চালাইছে, ওইখানকার সার্ভারের কোড রান হয়েছে, তারপরে হচ্ছে আমাকে পাঠিয়ে দিছে। তো এই যে আমি বললাম যে আমাকে ডেটা দাও, দিস ইজ রিকোয়েস্ট, এবং সেই যে আমাকে পাঠালো সেটা হচ্ছে রেসপন্স।
তো পুরো রিলেশনটাই হচ্ছে রিমোটের সাথে আমার রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। কিন্তু বাট এইটাতে আমার হাত নাই, টোটালি আমার কোনো কন্ট্রোল নাই। বিকজ আমি যখন রিকোয়েস্ট করলাম, তখন যদি ওদের সার্ভার ডাউন থাকে, কোনো লাভ নাই। ওদের সার্ভার ঠিক আছে, আমি যখন রিকোয়েস্ট করলাম তখন আমার ইন্টারনেট চলে গেল, এটা তো আমার হাত নাই। তো দ্যাটস ওয়াই রিমোট ডেটাবেজের উপরে আসলে আমার হাত নাই। দ্য ওয়ান থিং আই ক্যান ডু, যে ইন্টারনেট থাকলে আমি কল করতেছি এবং যদি ঠিকঠাক মতো আমার এন্ডে আসে, দেন আমি সেটা হ্যান্ডেল করতেছি। অনলি আই ক্যান ডু দ্যাট। বাট ইন বিটুইন যা হবে সেটাতে আমার হাত নাই। সার্ভারে লোড হইতে কতক্ষণ টাইম লাগবে, আসতে কতক্ষণ টাইম লাগবে, এগুলো তো আমার হাত নাই। যা আছে আমার এন্ডে আমি যতটুকু করতে পারি সেটা করতে পারি, অপটিমাইজেশন। বাট অ্যাকচুয়ালি সার্ভার এন্ডে আমার কোনো হাত নাই, কন্ট্রোল নাই। তো দ্যাটস ওয়াই সেম কাজটাই, এই রিকোয়েস্ট রেসপন্সটা আমি যদি আমার ফোনে লোকাল ডেটাবেসে করি, তাহলে কি হচ্ছে, এটা অনেক ফাস্টার এবং সেটার জন্য ইন্টারনেটও লাগতেছে না। তো নর্মালি এমনও অ্যাপ আছে, কিন্তু আসলে অনেক অ্যাপ আছে যেগুলোতে আসলে ইনিশিয়ালি আমার ইন্টারনেটের প্রয়োজনই পড়ে না। এরকম আমি কিছু এখানে লিখে রাখছি যে টিপিক্যাল ইউজ কেস হতে পারে চ্যাটিং অ্যাপ্লিকেশন। লেটস এ চ্যাটিং অ্যাপ্লিকেশন, আমি আসলে নতুন কোনো মেসেজ কাউকে পাঠাবোই না, আগের যে মেসেজ গুলো আছে আমি সেগুলোই পড়বো। ইন দ্যাট কেস আমার তো ইন্টারনেটের প্রয়োজনই নাই। দ্যাট ওয়ার লোকাল ডেটাবেস খুবই হ্যান্ডি। তো এরকম আরো এক্সাম্পল এখানে লেখা আছে, আমি এটা শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই। এবার লোকাল ডেটাবেস আর রিমোট ডেটাবেস অলরেডি বলে ফেলছি। তো বাট এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে নাও কোশ্চেন ইজ, আমরা তো অনেক মানে কিছু কি বলে নামি দামি অনেক নাম জানি রিমোট ডেটাবেসের ক্ষেত্রে। লাইক ডিবিএমএস বলি বা ডেটাবেস বলি, অনেক ধরনের নাম জানি। মাই এসকিউএল আছে, পোস্ট গ্রে আছে, মঙ্গো ডিবি, অ্যান্ড আরো আছে, মারিয়া ডিবি আছে, কাউচ ডিবি আছে, অনেক ডিবি আছে, অনেক ধরনের, এবং এক একটা পারপাস আলাদা। তো এখন লোকালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস অ্যান্ড ম্যাক, এই তিনটাতেই, যেহেতু ফ্লাটার দিয়ে আমি সব জায়গাতে অ্যাপ তৈরি করতে পারি, তাই আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল জায়গাগুলো নিয়ে বলি। তো অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাকের একটা কমন ব্যাপার হচ্ছে, তিনটাই যেহেতু অপারেটিং সিস্টেম, আলটিমেটলি অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়, তো এদেরও কিন্তু সব অপারেটিং সিস্টেমে একটা ডেটাবেস সিস্টেম থাকে। এবং এই তিনটার মধ্যে কমন কেস হচ্ছে এরা এসকিউএল লাইট ইউজ করে, বা যেটাকে বলা হচ্ছে, অনেকে এটাকে সিকিউর লাইটও বলে। সো জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। ওকে, সরি। আমরা যেখানে ছিলাম, তো এটা এরা হচ্ছে সিকিউর লাইট ইউজ করে। ইটস এ লেটস সে ইটস এ ডেটাবেস। এন্ড যেহেতু তিনটার মধ্যে কমন আছে, তার মানে খুব ইজিলি বলা যায় যে আমরাও যদি এসকিউএল লাইট ইউজ করি, তাহলে আমরা অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাকে লোকাল ডেটাবেস কন্ট্রোল করতে পারবো, বা সেটা নিয়ে কাজ করতে পারবো। বাট এখন কথা হচ্ছে যে উইন্ডোজ আর ইয়েতে, যেটাকে বলে লিনাক্সে, এসকিউএল লাইট নাই, বা ওইটা এটা দিয়ে সাপোর্ট করে না। তো ইন দ্যাট কেসও আসলে অপশন আছে, সেখানেও আমরা ফ্লাটার দিয়ে যদি কন্ট্রোল করতে চাই লোকাল ডেটাবেস, সেখানে আমরা কিছু নো এসকিউএল ডেটাবেস ইউজ করতে পারি। মানে ভয় পাওয়ার কিছু নাই। সেই ক্ষেত্রে হাইভ বা ড্রিফট, এখানে যেমন দুইটা নাম আছে, হাইভ, ড্রিফট, এরকম কিছু ডেটাবেসেস আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা উইন্ডোজ এবং লিনাক্সের জন্য কাজ করতে পারি। বাট ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হবে যে 99% ক্ষেত্রে আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবো। তো কেউ যদি শুধু
সিকিউর লাইট নিয়ে কাজ করে বা এসকিউএল লাইট নিয়ে কাজ করে, দ্যাটস এনাফ। তো এইবার আসে হচ্ছে যে এই জিনিসগুলো সিকিউর লাইট বা নো এসকিউএল ডেটাবেস, হোয়াট ইজ এসকিউএল ডেটাবেস এবং হোয়াট ইজ নো এসকিউএল ডেটাবেস। তো এসকিউএল ডেটাবেসটা হচ্ছে মূলত, এটা নামেই আছে, এসকিউএল, স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। ওয়ান থিং স্ট্রাকচার্ড, সেকেন্ড থিং কুয়েরি, অ্যান্ড লাস্ট থিং ল্যাঙ্গুয়েজ। তো ইটস এ কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম জাভা বা ডাট এই টাইপের ল্যাঙ্গুয়েজ না। এবং এরা যেটা করে, পুরো ডেটাবেসটা স্ট্রাকচার ওয়েতে মেনটেন করে। তার মানে হচ্ছে যে তার একটার সাথে আরেকটা রিলেশন থাকবে, প্রত্যেকটা ডেটার রিলেশন আছে। এবং স্ট্রাকচার্ড এসকিউএল ডেটাবেস গুলো টেবিল আকারে ডেটাটা সেভ করে রাখে তার ডেটাবেস। তো একটা টেবিল থেকে মাল্টিপল টেবিল হতে পারে, 1000 টেবিল হতে পারে। এন্ড দেন এই প্রত্যেকটা টেবিলের মধ্যে কি থাকে, কলাম এন্ড রো। এগুলো পুরোপুরি যে 100% বুঝতে হবে, নট নেসেসারি। আমি জাস্ট হচ্ছে যতটুকু বিগিনার লেভেলে বোঝানোর ট্রাই করা যায়। তো কলামটা হচ্ছে ওই যে আমার স্ট্রাকচারটা মূলত। তার মানে হচ্ছে আমি একটা টেবিলকে, আমি তো আলটিমেটলি কি করতেছি, আমি তো আলটিমেটলি ডেটাই রাখতেছি, তাই না? তো এই ডেটাটা কি কি ডেটা থাকবে, কি কি প্রপার্টিজ, এগুলো কলামে আমরা বলে দিতে পারি। এইটা হচ্ছে এসকিউএল এর ক্ষেত্রে। এবং এটা ফিক্সড, ইটস ম্যান্ডেটরি, আমাকে রিলেশন বলে দিতেই হবে, ও রিলেশন ছাড়া কাজ করতে পারে না, ওকে বলে দিতে হবে। এবং অলসো বলে দিতে হবে যে এক টেবিলের সাথে আরেক টেবিলেরও রিলেশন কি, আদৌ যদি কোনো রিলেশন দেখানোর প্রয়োজন পড়ে আমাকে বলে দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে রিলেশন বলে দিলে সুবিধা কি? রিলেশন বলে দিলে সুবিধা হচ্ছে আমরা সেটার উপরে কুয়েরি চালাইতে পারি। লাইক আমার কাছে অনেক ডেটা আছে, লেটস সে আমার কাছে এমন ডেটা আছে যেখানে লেটস সে 1 জিবি 1 জিবি ডেটা আছে, এবং সেখানে কয়েক লাখ নাম আছে। বাট প্রবলেম ইজ আমার ওইখান থেকে জাস্ট, এবং ওইখানে প্রায় কয়েক লাখ নামের মধ্যে 50,000 নাম লেটস সে আমার নামে আছে, 50,000। বাট আমাকে স্পেসিফিক একজনই খুঁজে বের করতে হবে, স্পেসিফিক একদম স্পেসিফিক একজনই খুঁজে বের করতে হবে। ইন দ্যাট কেস এই কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার জিনিসটা কাজে আসে। তখন আমরা সুন্দর মতো কুয়েরি চালাতে পারি যে এক্স্যাক্টলি, যদি ওই টেবিলে আমি লজিক দিতে পারি যে ওই টেবিলে তুমি এই নামটা খুঁজে বের করো যদি এই নামের এই এই জিনিস থাকে, মানে এক্স্যাক্টলি ওর বয়স যদি লেটস সে 32 হয়, ওর প্রফেশন যদি এটা হয়, ও যদি ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে ক্লাস নেয়, এই টাইপের ইনফরমেশন যদি আমার টেবিল থেকে পাই, অনলি দেন এই নামটা আমার খুঁজে বের করে দাও। তো দ্যাটস ওয়্যার রিলেশন কাজ করে। এবং যত বড় সফিস্টিকেটেড বা সেন্সিটিভ ডেটা আছে, সেন্সিটিভ ডেটাগুলোর জন্য, এবং যেখানে আমাদের হাই সিকিউরিটি লাগে যে ধরনের ডেটাতে, এগুলোতে আসলে রিলেশনটা অনেক ম্যাটার করে। রিলেশন ছাড়া এই ডেটাবেস গুলো কাজ করে না। তো এই সমস্ত ইউজ কেসে আমরা রিলেশনাল ডেটাবেস ইউজ করি। নো স্কুলটা হচ্ছে এক্স্যাক্টলি এটার উল্টো, কি ভ্যালু আকারে ডেটা রাখে, এবং এটার মধ্যে আসলে কোনো ইন্টারনালি রিলেশন থাকে না। তো তাতে যে সুবিধাটা, এটা আবার সুবিধা আছে। এটার সুবিধাটা হচ্ছে এই ডেটা লেটস সে এট এনি গিভেন টাইম, এই ডেটাবেস নো স্কুল ডেটাবেস গুলোতে এট এনি গিভেন টাইম আমি সেখানে ডেটা ইনপুট করতে পারি। বাট এসকিউএল ডেটাবেসে তো সেটা করা যাবে না, রিলেশন মেনটেন করে করতে হবে। তো দুইটারই, নো স্কুল ডেটাবেস বলি বা এসকিউএল ডেটাবেস বলি, মেইন ডিফারেন্সটাই এটা। পারফরমেন্সের দিক থেকে দুইটাই ভালো, বাট ইউজুয়ালি যেটা হয় হাই, মানে নো স্কুল ডেটাবেস গুলোর পারফরমেন্স বেটার, বাট এট দ্য সেম টাইম সিকিউরিটি লেস, এট দ্য সেম টাইম সার্চিং ক্যাপাবিলিটি একটু কম। এসকিউএল এর আবার সিকিউরিটি অনেক হাই, সার্চিং ক্যাপাবিলিটি অনেক হাই। তো এই যে মানে সবকিছুরই আসলে প্রস এন্ড কনস থাকে। তো এটা নর্মালি আমার হচ্ছে, এখন আমি একটু যদি দেখি ফ্লাটারে আসলে এসকিউএল এবং নো এসকিউএল বোধ ধরনের ডেটাবেজ আছে, আমরা কাজ করতে পারি। এসকিউএল লাইট এসকিউএল বেসড, হাইভ হচ্ছে নো এসকিউএল, ড্রিফট এসকিউএল বেসড। বা ড্রিফট একটা মজার জিনিস,
ড্রিফট মজার জিনিস ইন এ সেন্স, কেউ যদি মানে এসকিউএল টাইপের ডেটাবেজ নিয়ে কাজ করতে চায়, আবার অ্যাট দ্য সেম টাইমে সে হচ্ছে কুয়েরি ল্যাঙ্গুয়েজে কাজ করবে না, সে চাচ্ছে যে ডার্টের মতো কোড করতে, ইন দ্যাট কেস ড্রিফট ইউজ করবে সে। আমি হচ্ছে এই জন্য লিখে দিছি যে ইন্টিগ্রেটস বেটার উইথ ডার্ট, বাট নট নেসেসারিলি যে এটাই বেস্ট। এখানে আসলে ওই বেস্ট হিসাবে এখানে লেখা হয় নাই। আইজার নতুন ডেটাবেস, নতুন লাইব্রেরি বলতে পারি। এটা খুবই হাই পারফরমেন্স, নো স্কিল ডেটাবেস। তো আমাদের আগে চয়েস করতে হবে যে আমরা কি এসকিউএল চুজ করবো নাকি নো এসকিউএল। তো এখন তোমার অ্যাপ যদি ব্যাংকিং হয় দেন ডেফিনেটলি আমার এসকিউএল লাগবে। এখন আমার অ্যাপ যদি ই কমার্স হয় দেন আমি নো এসকিউএল ইউজ করবো। ব্যাপারটা এরকম আর কি, কথার কথা বললাম। বা চ্যাট হইলে আমি নো এসকিউএল ইউজ করবো, বাট ফাইন্যান্সিং অ্যাপ্লিকেশন হলে আমি হচ্ছে এসকিউএল লাইট ইউজ করবো। অবজেক্ট বক্স আরেকটা নো এসকিউএল, এটা অনেক অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস। আইজারও আসলে কাইন্ড অফ অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা স্টোরেজ বা ডেটাবেস বলতে পারি। সো চুজিং দ্য রাইট ডেটাবেস, আমি অলরেডি এটা বলে ফেলছি যে আসলে কোনটা ইউজ করলে কি। যেরকম এই যে আমি যেটা বললাম যে এসকিউএল ফ্লাইট আমরা কখন ইউজ করব, যখন এটা ফাইন্যান্স অ্যাপ উইথ মাল্টিপল টেবিলস ফর ট্রানজাকশন অ্যাকাউন্টস, তো এই রিলেশন গুলো অনেক ইম্পর্টেন্ট, তখন আমরা হচ্ছে এসকিউএল ফ্লাইট ইউজ করবো। হাইভটা আসলে, হাইভ আর আইজারের মধ্যে এখন একটা মানে দারুণ একটা ব্যাপার হচ্ছে, অ্যাকচুয়ালি আইজারটা ফ্লাটারে যারা হাইভ তৈরি করছে তারাই আইজার তৈরি করছে। তো ইনিশিয়ালি এখন যেটা হচ্ছে যে যতজন হাইভ নিয়ে কাজ করতো, এটাও একটা নো স্কিল ডেটাবেস, তো যতজন হাইভ নিয়ে কাজ করতো তারা এখন আইজারের দিকে শিফট করতেছে। বাট স্টিল হাইভ ইজ এ গুড চয়েস। তো এই যে অ্যাগেন এখানে ইউজ কেসে আমি কিন্তু বলে দিচ্ছি যে কনফিগারেশন স্টোরেজ বা সিম্পল টু ডু টাইপের অ্যাপের জন্য, যেখানে আসলে উইথাউট দ্য নিড ফর কমপ্লেক্স রিলেশনশিপ, ইন দ্যাট কেস আমরা কি ভ্যালু স্টোরেজ ইউজ করবো বা ডেটাবেস ইউজ করবো। ড্রিফট স্কিল বেসড, বাট এইখানে ড্রিফটের কাহিনী হচ্ছে এটা ডার্টের কোডে যদি আমি ডেটাবেস নিয়ে কাজ করতে চাই তাহলে ড্রিফট খুবই ভালো চয়েস। এবং আবার ড্রিফট দিয়ে কেউ যদি উইন্ডোজ ও ফ্লাটারের কোনো অ্যাপ্লিকেশন বানায় এবং লোকাল ডেটাবেস ইউজ করতে চায় তাহলে ড্রিফট খুব ভালো কাজ করবে। ওকে। এবং আমি এখানে একটা টেবিল দেখাই, এরপরে হচ্ছে আমরা বেস্ট প্র্যাকটিসেসে যাব। তো এখানে টেবিলগুলোতে আমি যেটা করছি সেটা হচ্ছে যে যে ইনফরমেশনটা গ্যাদার করে ট্রাই করছি যে প্রত্যেকটা ডেটাবেজের যে ধরন, এই ডেটাবেজের কোয়েরি টাইপটা কি। কোয়েরি টাইপটা মানে হচ্ছে যে আমি ওই যে সার্চ যখন করতেছি তখন আসলে কিভাবে সার্চ করতেছি। এসকিউএল টাইপ গুলোতে আমি আসলে একটা ল্যাঙ্গুয়েজ লিখি, এটাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। দ্যাটস ওয়াই কোয়েরি টাইপটা এসকিউএল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্পিড কেমন, সেটা কি রিলেশনাল ডেটাবেস মানে যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, শিখতে আসলে কেমন, এটা কি কমপ্লেক্স, শিখতে অনেক কষ্ট হবে নাকি শেখাটা অনেক ইজি। এবং ইউজ কেসেস, এই ব্যাপারগুলোর উপরে পুরো জিনিসটা সাজাইছি। তো আমি যদি দেখি, আমার সাজেশন হচ্ছে কেউ যদি রিলেশনাল ইউজ করতে চায়, আই উইল চুজ এসকিউএল লাইট। এসকিউএল হবে অ্যাকচুয়ালি এখানে এসকিউএল লাইট, বাট কারণ হচ্ছে যে আমার এসকিউএল লাইট শিখলে এসকিউএল রিলেটেড যে ডেটাবেস গুলো আছে, লোকাল ডেটাবেস আমরা ইউজ করবো মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, খুবই ভালো একটা আইডিয়া হয়ে যায়। মানে এইটা ইউজ করলে আসলে ড্রিফট বা এই টাইপের অন্য কোনো কিছু ইউজ করার কোনো কাহিনী না। সো আমরা আগে এটা শেখা উচিত বা এটা অ্যাপ্লাই করা উচিত। আর কেউ যদি, আমার যদি নো এসকিউএল ডেটাবেস লাগে দেন আমি চয়েস করবো আইসার। দ্যাট উইল বি মাই চয়েস। ওকে। একটা কোশ্চেন নেই, কোশ্চেনটা আগে শুনি, তারপরে আরো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন নেই, তারপরে আমরা নেক্সট স্টেপে যাবো। ওকে। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন বা হ্যান্ড রেজও করতে পারেন। যে আই থিঙ্ক বাইজিদ, ওকে বাইজিদ সিয়ামের একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। বাইজিৎ সিয়াম জিজ্ঞেস করছেন টু ডু অ্যাপস কোনগুলা ভাইয়া, এটা বুঝতে পারিনি। আচ্ছা, টু ডু অ্যাপস বলতে মানে গুগল কিপ যেরকম, গুগল কিপ ইটস এ টু ডু অ্যাপ কাইন্ড অফ। নোট টেকিং অ্যাপ, এভার নোট, ইটস এ টু ডু অ্যাপস। আর কি হতে পারে এটা আরো যদি কারো মাথায় থাকে এরকম। তো আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে ফ্লাটার দিয়ে কোন ধরনের অ্যাপ করা যায় না। টু বি অনেস্ট সব ধরনের অ্যাপই করা যায় ফ্লাটার দিয়ে।
বাট যদি জিনিসটা খুবই হার্ডওয়্যারের উপরে ডিপেন্ডেন্ট হয়, ইন দ্যাট কেস সেটাও করা যায় আসলে। বাট কেউ যদি মানে একদম, লেটস এটাকে কিভাবে বলবো, 99% অ্যাপ করা যাবে, 99.9% অ্যাপ করা যাবে। কিছু ক্ষেত্রে হয়তো স্পেসিফিক কিছু কনফিগারেশন থাকে যেটা নেটিভের সাথে হয়তো বা এক্সিস্টিং প্যাকেজ নাই, লাইব্রেরি নাই। এখন আমার যদি প্যাকেজ বা লাইব্রেরি থাকে, ফ্লাটারতে না করার তো কোনো কারণ নাই। যদি এমন হয় যে আমার ইউজ কেসে আমার আসলে এটা অ্যান্ড্রয়েডে করতে পারতেছি, বাট সেটার জন্য যেই এক্সিস্টিং যে লাইব্রেরি বা প্যাকেজটা দরকার সেটা নাই, এখন সেটা তৈরি করাটা ফ্লাটারের জন্য আমার জন্য খুবই প্রবলেম। ইন দ্যাট কেস আমি হয়তো সেটা ফ্লাটার দিয়ে করবো না, নেটিভে করবো। বাট মোস্টলি তো সেটা হয় না, মানে এখন তো অলরেডি সবকিছুর জন্যই সাপোর্ট অ্যাভেলেবল। ওকে, একটা ভালো কোশ্চেন আছে। আই মিন, একটা হচ্ছে যে why we need relational DB when you are getting actual data from remote API. So let's say you are মানে রিমোট বা সার্ভার থেকে আমি একটা আনলাম, সেটা আমাকে কিভাবে দিবে? সেটা আমাকে কি ডেটাবেস ধরে দিবে? ফার্স্ট অফ অল সেটা আমাকে ডেটাবেস ধরে দিবে না, সে আমাকে জেসনে দিবে। ফার্স্ট অফ অল সে আমাকে জেসনে দিবে। তো জেসনটা আলটিমেটলি কি? জেসনটা আলটিমেটলি হচ্ছে নো স্কেল ডেটাবেস। বাট আমার অ্যাপ্লিকেশন যদি রিকোয়ার করে, এখানে দুইটা পয়েন্ট আছে। আমার অ্যাপ্লিকেশন যদি রিকোয়ার করে যে এইটা প্রত্যেকটা ডেটার মধ্যে আসলে রিলেশন আছে, যেটা আমার রেসপন্স থেকে আমি আসলে পাই, রিলেশন গুলো মেক সেন্স করে দেওয়া আছে, বলে দেওয়া আছে, বা আমি জানি যে আমার রেসপন্স অনুযায়ী জেসন রেসপন্স যেটা পাবো সেই অনুযায়ী আমার কিভাবে ডেটাগুলো সাজাতে হবে। তো ফার্স্ট পয়েন্ট, যদি আমি এটা লোকাল ডেটাবেসের রিলেশন হয়তো সেভ না করি, ইন্টারনেট গন, আমার সেই ডেটার কোনো অ্যাক্সেস নাই। বাট আমার যদি রিকোয়ার থাকে অ্যাপের যে আমার সেই ডেটাগুলো বা সেই রিলেশনগুলো আসলে লাগবে দেখার জন্য, সার্চ করার জন্য, বা অ্যানালাইসিস দেখানোর জন্য, যে কোনো রিপোর্ট দেখানোর জন্য, ইন দ্যাট কেস ইট ডাজেন্ট ম্যাটার রিমোট থেকে আমি কিভাবে ডেটা পাইছি, আমার ওইগুলো রিলেশনাল ভাবেই সেভ করতে হবে। ইটস অল অ্যাবাউট কোন অ্যাপের রিকোয়ারমেন্ট কেমন, নট নেসেসারিলি যে সবসময় রিলেশনালি হবে বা সবসময় নো স্কেল হবে। শেয়ার প্রিফারেন্স আমরা ইউজ করতে পারি যে লেটসে আমার অ্যাপের কনফিগারেশন ডেটা আছে 100টা। লেটসে 100টা বলতে কি কি বলা যায়, যে ইউজার লগড ইন কিনা, ইউজার অ্যাক্সেস টোকেন সেভ হয়েছে কিনা, ইউজারের একটা কনফিগারেশন থাকতে পারে, ইউজারের সেটিংস এ কোনটা চুজ করা, এই টাইপের জিনিসগুলো, ছোট ছোট এরকম কনফিগারেশন গুলো থাকতে পারে, 50, 100, 200, সমস্যা নেই। এগুলো আমরা কি ভ্যালু থেকে শেয়ার প্রেফারেন্স সেভ করতে পারি। দ্যাটস ইট। এনি কোশ্চেন? ফ্লাটারের জন্য পিসি কনফিগটা আসলে আমি সাজেস্ট করব যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য 8 GB র্যাম অ্যান্ড i5 থেকে এনিথিং সিপিইউ এনাফ। অ্যান্ড হার্ড ড্রাইভ যদি এসএসডি থাকে, দ্যাট ওয়ার্কস বেটার। বাট না থাকলেও কোনো সমস্যা নাই, বাট 8 GB র্যামটা আসলে এখন খুবই প্রয়োজন হয়ে গেছে, কারণ এখন সব আইডি গুলো বা যেটাই বলি না কেন, খুবই মানে মেমোরি হাঙ্গার আর কি, অনেক বেশি মেমোরি নেয়। ওকে, তার কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট ইয়েতে চলে যাই। ঠিক আছে। তো নেক্সটে আমরা যে দেখব যে ডেটাবেস ইনিশিয়ালাইজেশন স্কিমা ম্যানেজমেন্ট এখানে লেখা আছে, বাট আমি এটার কোনো কঠিন জিনিস দেখাবো না। এখানে খুবই সিম্পল জিনিস দেখা যায়, এক একটা ওয়ে গুলো দেখানো আছে। যে যেমন দুইটা জিনিস দেখাই, এসকেএফ লাইটের যেটা, এটা আমি নিজেই দেখাবো, এইটা আসলে এখানে ইনফ্যাক্ট আলোচনা করারই দরকার নাই। হাইভের যেরকম ইনিশিয়ালাইজ করার জন্য খুবই সিম্পল, মানে ফ্লাটারে সবকিছু আসলে প্যাকেজ বেসড বা লাইব্রেরি বেসড, এন্ড দ্যাটস ওয়াই এটা খুবই ডেভেলপার ফ্রেন্ডলি। তো দেখা যাচ্ছে যে জাস্ট এক লাইন লিখলে অ্যাকচুয়ালি পাথ ধরে, মানে আমার পাথ বলতে এখানে বোঝাচ্ছে যে আমার ডেটাবেসটা কোথায় থাকবে, সেই পাথটা ধরে হাইভ ডট ইনিট লিখলেই দেখা যাচ্ছে যে ডেটাবেস ইনিশিয়ালাইজেশন হয়ে যায়। আইজারের ক্ষেত্রেও সেম। আইজারের ক্ষেত্রে ইভেন আমার ইন্ডিভিজুয়ালি বলেও দিতে হয় না, যেহেতু এটা নো স্কুল ডেটাবেস, তো বলে দিতে হয় না যে টেবিলের কলাম কয়টা থাকবে, কলামে কি কি থাকবে, প্রপার্টিস কি থাকবে, এগুলো বলতে হয় না। তো দেখা যাচ্ছে যে আমি একটা ডার্টের অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট বলতে একটা নর্মাল ক্লাস ক্রিয়েট করলাম, লেটস এ নেম, এজ, প্রফেশন, এক্সপেরিয়েন্স, অ্যাড্রেস, এগুলো লিখলাম, এন্ড দেন সেটাতে এই যে এই টাইপের অ্যাড কালেকশন লিখলেই এটা অটোমেটিক্যালি আইজারে স্কেমা হিসাবে ডিফাইন হয়ে যায়।
আরো কিছু কাজ করতে হয় বাট খুবই মিনিমাল আর কি। জাস্ট এইটাকে আমরা তখনই ওই পুরো ক্লাসটাকে আমরা একটা স্কেমা বলতে পারি। স্কেমা স্কেমা ইজ এ লাইক ডিজাইন, ডেটাবেস ডিজাইনের একটা পার্ট যে আমার, ওকে ফাইন, এটা আমার একটা ডেটাবেস, একটা ক্লাসও একটা সিম্পল ডেটাবেসের স্কেমা হইতে পারে। মানে বলতে পারি যে একটা, আমরা ক্লাসে কি করি, প্রপার্টি মেথড যেভাবে লিখি, তো এটা দেখেই বলতে পারি যে এই ডেটাবেসটার মধ্যে আসলে কি কি ইনফরমেশন আছে। তো তার মানে আমরা ক্লিয়ারলি যখনই অ্যাড কালেকশন উপরে লিখে দিব, তখন আমরা বলতে পারতেছি ও আচ্ছা, আমি যদি এই ডেটাবেসটা তুলে আনি, তাহলে এখানে লেটস অনেকগুলো লিস্ট পাবো যেখানে নেম, এজ, অ্যাড্রেস, এই টাইপের ডেটা পাবো। ওকে, তো আমার মূলত আমি যেটা দেখাবো, বিকজ যেহেতু লাস্টে আমরা একটা অ্যাপ্লিকেশন, খুবই ছোট একটা অ্যাপ্লিকেশন দেখাবো, এবং ওইখানে স্টেট ম্যানেজমেন্ট নিয়েও ছোট কথা বলবো। তো অপটিমাইজিং ডেটা অ্যাক্সেস এন্ড কোয়েরিজ, সেটা নিয়ে আসলে এখন কথা বলাটা মেক সেন্স করে না। আমি লিখে রাখছি, কেউ যদি খুব ইন্টারেস্ট ফিল করে সে পড়তে পারে। আমার যেটা দরকার, ডেটা ক্যাশিং স্ট্র্যাটেজিস। ডেটা ক্যাশিং স্ট্র্যাটেজিসটা কি? তো এই যে লোকাল ডেটাবেসে রাখা বা ডেটা সেভ করে রাখা, এটাকেই আসলে বলা হয় ক্যাশিং। নাও, এই ক্যাশিংটা আমি আসলে কিভাবে রাখবো, কতটুকু রাখবো, কোনটা রাখবো কোনটা রাখবো না, এই জিনিসটাই হচ্ছে বলা হয় ক্যাশিং স্ট্র্যাটেজিস বা লোকাল ডেটাবেস। আমরা এটাকে বলতে পারি যে লোকাল ডেটাবেসের আমার আসলে ডেটা কিভাবে থাকবে সেটার স্ট্র্যাটেজি। আমি সব ডেটা রাখবো না, so যে যে ডেটা আমার প্রয়োজন সেগুলোকে রাখবো। ইনফ্যাক্ট আমি হচ্ছে এটার উপরে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। এটা কিন্তু আমাদের নিজেদের করতে হবে, এটা কিন্তু কোনো লাইব্রেরি করে দিবে না। এটা আমাদের নিজেদের সেট করতে হবে যে ওকে ফাইন, এই ডেটাটা আমি আসলে লেটস সে এভরি 7 ডেজে মেক শিওর করব যেন এখানে আপডেটেড ডেটা থাকে। এটাও একটা কাইন্ড অফ ক্যাশিং স্ট্র্যাটেজি। কিছু ডেটার জন্য আমি একটা স্ট্র্যাটেজি মেনটেন করব যে কোনোভাবেই এই এই ডেটার জন্য যদি সার্ভারে লাস্ট লাস্ট 12 ঘন্টা যদি রিকোয়েস্ট করে থাকি, তাহলে আমার আর রিকোয়েস্ট করার দরকার নাই। কারণ 12 ঘন্টার এটা এটা রিকোয়েস্ট আমি জানি, মানে আমি আমার ব্যাক এন্ড ডেভেলপার বলে আমি আমার সার্ভারের ব্যাপারটা জানি। আমাকে বলাই হয়েছে যে আসলে এই ডেটাটা এভরি 24 ঘন্টা পর পর, মানে এভরি 12 ঘন্টার টাইমের চেয়ে বেশি পর পর আপডেট হয়, 12 ঘন্টার আগে আপডেট হয় না। তো যদি 12 ঘন্টার আগে আমার এই ডেটা আপডেটই না হয়, তাহলে আমি সার্ভারে কল করবো কেন? দরকার নেই তো। এক একটা সার্ভারের এপিআই কল আমার মেমোরি নিচ্ছে, তো আমার মেমোরি নিচ্ছে, মোবাইলের উপরে চাপ ফেলতেছে, দরকার নাই। তো আমি যদি জানি যে এটা আমার 12 ঘন্টার বেশি টাইম নেবে, তো 12 ঘন্টা আগে আমি যদি অলরেডি একবার এটার জন্য, এই ডেটাটার জন্য রিকোয়েস্ট করছি বা ডেটাটা অলরেডি সেভ আছে 12 ঘন্টার কম সময়ে, তাহলে আমি নতুন করে রিকোয়েস্ট করবো না। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি গুলো আমাদের অপটিমাইজেশন টেকনিকের একটা পার্ট, যাতে কোনোভাবেই লোকাল ডেটা রিমোট ডেটার সাথে সিঙ্ক্রোনাইজেশনের প্রবলেম ক্রিয়েট না করে। তো সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা কি? সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা হচ্ছে, লেটস আমি একটা গ্রামে গেছি, আমি একদম এমন একটা গ্রামে গেলাম যেখানে হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি খুবই কম। বাট আমি আহ, যে ফিল্ড ওয়ার্কে যারা গেছে তাদের হয়ে আমি একটা অ্যাপ্লিকেশন বানায় দিছি, যেটা হচ্ছে সার্ভে নেয় বা ফর্ম ফিল আপ করে। যেখানে ইন্টারনেটই নাই, তাহলে আমার কি সেখানে ইন্টারনেটের উপর ভরসা করে ফর্ম ফিল আপ করাটা কি মেক সেন্স করে কোনোভাবে? কে কি বলতে পারবে যে আদৌ, মানে মানে এটা কেউ ডিফার করে? মানে আমি মনে করি যে এটা মেক সেন্স করে না। কারো ভিন্ন অপিনিয়ন থাকলে দিতে পারে। বিকজ সেখানে ইন্টারনেটই নাই, আমি কিভাবে ভরসা করব যে সে একটা ফর্ম ফিল আপ করবে মোবাইল অ্যাপে, অ্যান্ড দেন লাইক যে সেটা আমার সার্ভারে হবে? এটা তো হবে না। তখন তাহলে আমার অ্যাপটা কিভাবে বানাইতে হবে? আমার একটা বানাইতে হবে যে ভাই তুমি হোয়াট এভার, তুমি 100টা 200টা, লেটস সে তুমি 200 জন কৃষকের কাছ থেকে সার্ভে নিচ্ছ, নাও, কোনো সমস্যা নাই। ইন্টারনেটের কোনো প্রয়োজন নাই, তুমি সার্ভে গুলো যতবার খুশি নাও। ও প্রত্যেকটা বার সার্ভে নিচ্ছে, একজন করে হচ্ছে ডান দিয়ে দিচ্ছে, একজন করে হচ্ছে ডান দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা জিনিস রিলেশন মেনটেন করে। দিস টাইপের জিনিসে কিন্তু রিলেশন একটা বড় ম্যাটার। ওকে, যাই হোক। তো ইয়া, অলরেডি মৌ নামে একজন লিখছে, সেটি আমি আসলে বলতেছি, থ্যাংক ইউ। আমি আমার মতো লোকাল ডেটাবেসে সেভ করে যাব।
যখনই আমার ডিভাইস অনলাইনে আসবে, যখনই আমার ডিভাইস অনলাইনে আসবে, তখনই আমি লোকাল ডেটাবেসে চেক করব। লোকাল ডেটাবেসে চেক করব যে কোন কোন ডেটা সিঙ্ক করা নাই। নট যে আমি ধরেই আপলোড করে দিব, আমি চেক করব ফার্স্টে দিস ইজ এ গুড মোবাইল ডেভেলপার, গুড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার ডাস। মানে এটা হচ্ছে একজন নর্মাল আর অ্যাডভান্স ডেভেলপার ডিফারেন্স। নর্মাল ডেভেলপার জিনিসটা থেকে মানে খুব ইজিলি কি করবে, অনলাইনে আসার সাথে সাথে যা ডেটা লোকাল ডেটাবেজে আছে পাঠিয়ে দিবে সার্ভারে। ও চিন্তাই করবে না যে এই ডেটা গিয়ে আসলে সার্ভারে কি রিপ্লেস হয়ে যেতে পারে, একটা কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে। নো। সো একটা অ্যাডভান্স ডেভেলপার কি করবে, সে যেটা করবে সে দেখবে কোন কোন ডেটাগুলো সিঙ্ক করা নাই। ফার্স্ট এটা দেখবে, ওই ডেটাগুলো দেন সে সিঙ্ক করবে সার্ভারের সাথে। এন্ড দেন যখন সিঙ্ক্রোনাইজেশনটা ডান হয়ে যাবে, তখন ও নিজের লোকাল ডেটাবেসটাকে এইভাবে আপডেটেড করবে যে এই ডেটাগুলো সিঙ্ক হয়ে গেছে। এখন আসে হচ্ছে সেকেন্ড কোশ্চেন, যদি ডেটা অনেক হয়, যদি ডেটার পরিমাণ অনেক হয়, লেটস সে 1 লাখ ডেটা একবারে সিঙ্ক হবে। 1 লাখ ডেটা একবারে সিঙ্ক হলে আমার মোবাইল তো তখন খুবই ল্যাগি আচরণ করবে, আমি তো তখন অ্যাপে অন্য কোনো কাজ করতে পারবো না। এটার সলিউশনটা কি? অ্যাগেইন আ গুড ডেভেলপার যেটা করবে, যখনই দেখবে যে ডেটার পরিমাণ অনেক বেশি, আমার সিঙ্ক্রোনাইজেশন অনেক দরকার, তখন সে যেটা করবে সেইটাকে ব্যাকগ্রাউন্ডে চালাবে। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন যে টেকনিক আছে সেটা হচ্ছে যে আমরা চাইলে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে চালাইতে পারি, কারণ আমার তো ইউজার দেখার দরকার নাই যেটা কি হচ্ছে। আমরা তখন সেটাকে ব্যাকগ্রাউন্ডে বা ডিফারেন্ট থ্রেডে এটাকে বলি, বা অ্যাসিনক্রোনাস ওয়েতে সেই জিনিসটাকে সিঙ্ক করাবো। এন্ড অলসো সিঙ্কটা এমন ভাবে করাবো, লাইক আমার ওয়ান বাই ওয়ান করাবো না, আমি হচ্ছে ব্যাচ বাই ব্যাচ করাবো। তো এই যে অনেকগুলো আমরা কিন্তু গল্পের মধ্যে কিন্তু অনেকগুলো কথা চলে আসলো, এই প্রত্যেকটা জিনিসে আসলে হচ্ছে লোকাল ডেটাবেস এন্ড অপটিমাইজেশন। এখানে কিন্তু আমরা এক ধরনের ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করছি কাদেরকে, যা যে কোম্পানির জন্য আমরা অ্যাপ্লিকেশন বানাই দিছি, তাকে আমরা বলছি যে ডোন্ট ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনি কমপ্লেক্সিটি ওয়েন নো ইন্টারনেট। তোমার এটা নিয়ে মাথায় ঘামানোর দরকার নেই, ইন্টারনেট নাই, তুমি জাস্ট সার্ভের ডেটা নিয়ে চলে আসো। সো ইটস এ গ্রেট ইউজার এক্সপিরিয়েন্স। এন্ড দেন যখন আসলো তখন আমরা অপটিমাইজ করছি কিভাবে, আমরা অপটিমাইজ করছি যে ডেটাগুলো সিঙ্ক নাই সেগুলোকে আপলোড করছি। এন্ড অলসো মেক শিওর করছি যেন ওয়ান বাই ওয়ান তো করার দরকার নেই, আমার তো ডেটা আছেই, আমি ব্যাচ বাই ব্যাচ করি। তো ব্যাচ বাই ব্যাচ করার টেকনিকও আছে। টেকনিক কিভাবে ইমপ্লিমেন্ট সেটা পরের হিসাব, বিকজ আমার আগে প্রবলেমটা বুঝতে হবে। আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আছি সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা মোস্ট অফ দ্য টাইম প্রবলেমটা বুঝি না। আমরা অনেক অনেক টাইম এন্ড এনার্জি দেই, বাট প্রবলেমটা বুঝি না। বাট আমাদের সফটওয়্যার লাইনের মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রবলেম যদি বুঝি যে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কি, দেন ইটস 80% সলিউশন, বাদ বাকি অনলি 20%। সো এই যে ওয়ান বাই ওয়ান আমরা প্রবলেম গুলো দেখলাম, প্রবলেম গুলো বুঝলাম, এবং সেগুলো কিন্তু আমরা দেন সলিউশন প্রোভাইড করলাম। অলরেডি আমরা লোকাল ডেটাবেজের কাইন্ড অফ অপটিমাইজেশন প্রোভাইড করলাম। তো এইবার যদি আমি আরো দেখি যে আরো 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 অ্যাডভান্স টেকনিক আছে, আমি সেগুলো দিয়েই শেষ করবো আসলে। সো লাইক অফলাইন ডেটা ম্যানেজমেন্ট এবং পারফরমেন্স অপটিমাইজেশন, আমি হচ্ছে যে এর মধ্যে কিছু জিনিস আমরা করে ফেলছি। এফিশিয়েন্ট ডেটা সিঙ্ক্রোনাইজেশন, ডেটা ক্যাশিং, ওই যে আমরা স্ট্র্যাটেজি মেনটেন করব কোনটা আমার জন্য পারফেক্ট, কোন স্ট্র্যাটেজিতে ডেটা মেনটেন করলে, কতটুকু সেভ করলে, আমি কতদিন পর পর ডেটা আপডেট করব, আদৌ এটা নিয়ে এপিআই কল করার দরকার আছে কিনা। এইগুলোই হচ্ছে অ্যাপের রেসপন্সিভনেস বাড়ায় অনেক। অ্যান্ড দেন কনফ্লিক্ট রেজুলেশন বলে একটা ব্যাপার আছে। কনফ্লিক্ট রেজুলেশনটা হচ্ছে কোনো ডেটা যদি সেম হয়, ইন দ্যাট কেস সেটা তো কনফ্লিক্ট করবে, মানে কোন ডেটাটা রাখবো। মানে এই যে সার্ভের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হইতেই পারে, আমি যখন আবার অন্য ডিভাইস থেকে লেটস সে সার্ভার থেকে ডেটা আনবো, তখন হচ্ছে যে অনেক ডেটা কনফ্লিক্ট হইতে পারে। তো ইন দ্যাট কেস আমি কোন কনফ্লিক্ট, মানে কোন ওয়েতে সেটা সলভ করবো, কোন ডেটাটা রাখবো, তখন আমাদের কনফ্লিক্ট সলিউশনটা অনেক বুদ্ধি খাটাই করতে হবে যে কোনটা আমার জন্য মেক সেন্স করে। আমার জন্য কি যেটা পরে সেভ হয়েছে সেটা রাখবো, নাকি যেটা আগে সেভ হয়েছে সেটা রাখবো, নাকি যেটাতে লেটস একটা ইনফরমেশন আছে, যেটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন থাকতে রাখবো। একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমি যে ডেটাটা রাখতেছি, আমি সেই ডেটাটা মানে কি তাহলে কি দুইটা ডেটাই রাখবো কনফ্লিক্ট হয়ে গেলে, নাকি কনফ্লিক্ট হয়ে গেলে আমি একটা ফালাই দিয়ে
আপডেটেড রাখবো, মানে রিপ্লেস করে দিব। তো দিস থিংস আর অপটিমাইজেশন টেকনিক্স। তারপরে হচ্ছে যে আমরা যেটা করতে পারি যে আমরা যতটুকু এই যে ব্যাচ অপারেশন যেটা বললাম, ওয়েন এভার পসিবল আমরা হচ্ছে গ্রুপ করে পাঠাবো রিড এন্ড রাইট। তারপরে আমরা বারবার একই কোয়েরি লিখবো না, মানে চেষ্টা করব যে যদি দেখা যাচ্ছে যে একটা ডেটা আমার বারবার লাগতেছে, আমি ট্রাই করব সেটার জন্য বারবার আমার ডেটাবেজের উপরে এসকিউএল যেটা ওই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা না চালাইতে। আমি চেষ্টা করবো যে একবারে কোয়েরি ল্যাঙ্গুয়েজ চালায় যতক্ষণ অ্যাপটা রানিং আছে ততক্ষণ ওই ডেটাটা এনে কোথাও রাখার অ্যাপের মধ্যে, যেটাকে আমরা অ্যাপের ইনস্ট্যান্স বলি বা অ্যাপ্লিকেশন স্কোপ বলি, সেটাতে রাখার। অ্যাপ যতক্ষণ চলতেছে ওইখান থেকে ইউজ করবে, ওর তো বারবার কোয়েরি চালানোর দরকার নাই। অলসো আমরা ডেটাবেজের উপরে ইন্ডেক্সিং বসাতে পারি। ট্রাই করব যতটুকু কম ডেটা ফেচ করা যায় ততটুকু কম ডেটা ফেচ করতে, এক্সট্রা ডেটা ফেচ করব না। অ্যান্ড অলসো আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে আমি যেরকম একটা পয়েন্ট অ্যাড করছি যে অপটিমাইজ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারটা কি? আমাদের পুরো কম্পিউটার সায়েন্সের ডেটা স্ট্রাকচারটা কি? ইটস আ ওয়ে অফ স্টোরিং ডেটা, ম্যানেজিং ডেটা, অর্গানাইজিং ডেটা। তো এই ক্ষেত্রে তো এটা সবচেয়ে বেশি জরুরি। তো দ্যাট মিনস আমরা এমন ভাবে জিনিস, মানে ডেটা স্ট্রাকচার ট্রাই করবো ইউজ করতে যে যেন, লেটসে আমি খুব আম, কি বলে, জানি যে কি টাইপের ডেটা স্ট্রাকচার নিয়ে নলেজ থাকাতে, লেটস আমরা জানি যে কোন টাইপের ডেটা থাকলে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা হচ্ছে ওই জায়গাগুলোতে যে যেরকম অ্যাভয়েড ইউজিং, ফর এক্সাম্পল অ্যাভয়েড ইউজিং লার্জ স্ট্রিংস অর রিডান্ডেন্ট ডেটা ফিল্ডস ওয়েন স্মলার ডেটা টাইপস উইল সাফাইস। মানে হচ্ছে যে আমরা যেখানে আমাদের লার্জ স্ট্রিং এর ডেটা দরকার নাই, একদমই নাই, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা ডেটা টাইপ ইউজ করব কি, স্মলার ডেটা টাইপ বা স্মলার ডেটা ইউজ করবো। লাইক একটা লোকাল ডেটাবেজেও কিন্তু ডেটা টাইপ থাকে নর্মাল ল্যাঙ্গুয়েজের মতোই। কেমন? লোকাল ডেটাবেজের ডেটা টাইপ গুলোর মতো নর্মালি কি থাকে, টেক্সট টাইপের থাকে, ইন্টিজার টাইপের থাকে, ডাবল টাইপের থাকে, এবং অলসো ইমেজ বা এই টাইপের যে ডেটাগুলো আছে যেগুলো আসলে প্রিমিটিভ না, যেগুলো আসলে খুব ইজিলি টেক্সট টাইপ না বা ইন্টিজার টাইপ না বা নাম্বার টাইপ না। ওই সব ইমেজ তো আর নাম্বার টাইপ না, ইমেজ ইটস কি, ইটস এ বাইনারি ডেটা, এটাকে বলা যেতে পারে। সো ওই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেটা টাইপ থেকে ব্লব, BLOB, বাইনারি লার্জ অবজেক্ট, সম্ভবত এটা নেই। তো যে যদি আমার সেটা দরকার হয় অনলি ইউজ করবো, আদারওয়াইজ আমি তো নিশ্চয়ই ব্লবের মধ্যে শুধু শুধু মানে, ব্যাপারটা হচ্ছে আমি একটা এখানে সিম্পল একটা এক্সাম্পল দিই। লেটস সে, লেটস সে আমার লোকাল ডেটাবেসে আমি ইমেজ সেভ করতে পারি, বাট অলসো ইমেজটার লিঙ্কও আছে আমার কাছে। মানে ইমেজটা সার্ভারে যে লিঙ্ক আছে, এটা হইতে পারে কোনো একটা ফায়ারবেজে আপলোড করা আছে বা অ্যামাজন S3 বাকেটে আপলোড করা আছে, বাট ইমেজটা লিঙ্কও আমার কাছে। কেউ কি আমাকে কুইকলি বলতে পারবে যে আমি লিঙ্কটা টেক্সটে সেভ করবো নাকি পুরো ইমেজটা সেভ করবো ডেটাবেসে? সবাই ডেফিনেটলি মানে ওয়াইজলি আনসারটা দিছে, অবশ্যই আমি লিঙ্ক সেভ করবো, আমি ইমেজটা সেভ করবো না। বাট এখানে যে ব্যাপারটা আসে, এখানে যে ব্যাপারটা আসে তখন যে আমি তো লিঙ্ক সেভ করলে আমি অফলাইনে তাহলে ইমেজটা পাবো কিভাবে, অফলাইনে ইমেজটা পাবো কিভাবে? ইন দ্যাট কেস তখন তো আমার মাথায় থাকতে হবে যে লোকাল ডেটাবেজে আমি ইমেজ রাখছি, দ্যাট মিনস ওই ইমেজটা যখন আমার অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, ওই ইমেজটা তো সে বেসিকলি ডাউনলোড করছে। ডাউনলোড করে আমি আরেকটা সেপারেট লাইব্রেরি ইউজ করতে পারি যেটা ইমেজ ক্যাশ করে রাখে, ইন ডিভাইস, ইন ডিভাইস ক্যাশ করে রাখে। যেরকম ফ্লাটারে একটা প্যাকেজ আছে ক্যাশেড নেটওয়ার্ক ইমেজ, সেটা ইউজ করলে তোমার হয়ে যাচ্ছে। দেন নেক্সট টাইম আমি লোকাল ডেটাবেস থেকে আমার ইন্টারনেট অফ থাকলেও আমি যদি লিঙ্কটা ইউজ করি, আমার ডিভাইসে অলরেডি যদি ক্যাশ করা থাকে সেই ইমেজটা দেখাবে। তো দিস থিংস আর অপটিমাইজেশন, বা ছোট ছোট জিনিস আমাদের ফলো করা উচিত। আর লেজি লোডিং নিয়ে তো আমি অলরেডি বলছি। সাইজিং এন্ড ক্লিন আপ, এগুলি খুবই মানে এগুলো এখন আমি আমি মনে করি যে যেহেতু, ও মিনিমাইজ মেইন থ্রেড অ্যাক্সেস, মানে আমি বলতে চাচ্ছি যে ওই যে অনেক লার্জ কম্পিটিশন বা অনেক বড় ডেটা হইলে আমরা যেটা করব যে ব্যাকগ্রাউন্ড থ্রেডে চালাবো, এইটা অলরেডি বলছি। বাট আরো যে জিনিসগুলো আছে সব জিনিসে যে এখন একবারেই পড়তে হবে বা জানতে হবে বুঝতে হবে, নট নেসেসারি। বিকজ যেহেতু সবাই কাইন্ড অফ বিগিনার বা শুরু করতেছে তাদের জার্নি, আমার মনে হয় যে বেসিক যে জিনিসগুলো মাথায় রাখলেই হবে।
তো এখন আমি যেটা করব, দ্য লাস্ট পার্ট হচ্ছে আমি এসকিউএফ লাইট দিয়ে একটা অ্যাপ্লিকেশন অলরেডি শুধুমাত্র ওয়েবিনার জন্য তৈরি করছি। আম, এবং টু বি ভেরি অনেস্ট, এমন না যে আমি এটা অনেক সময় নিয়ে তৈরি করছি এবং এটা একটা উদ্দেশ্য ছিল। এটা আমি খুব অল্প সময় তৈরি করছি। এটা লেটস সে এটার এটার জন্য মনে হয় ঘন্টা খানেকও লাগে নাই। এটা দেখানোটা উদ্দেশ্য ছিল যে ফ্লাটারে আসলে কত ইজিলি জিনিসটা করা যায় এবং কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করে। ইটস নট যে আমি একটা ক্লাসেই করছি, কোড দেখলেই বুঝতে পারবে সবাই। এটা মানে যতটুকু কোডিং এইটুকুর জন্য মেনটেন করা যায় সেটা করে জিনিসটা করা হয়েছে। এটার একটা ওভারভিউ আমি দিব। বাট তার আগে আমরা কোশ্চেন এন্ড আনসারে যাই ফর 5 মিনিটস, এন্ড দেন আমার ডেমো দেখাইতে হয়তো 10-15 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে। ইয়া, এনি কোশ্চেন? আমার মনে হয় হ্যান্ড রেজ করে কথা বললে সবচেয়ে ভালো হয়। কারণ অনেক সময় চ্যাট থেকে মিস হয়ে যেতে পারে। ইন কেস যদি কারো অডিও অ্যাক্সেস না থাকে, দ্যাট কেস চ্যাট ইউজ করলে ঠিক আছে। না, কেউ যদি হ্যান্ড রেজ করে আর মানে আনমিউট করে কোয়েশ্চেন করতে চান তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আনমিউট করে, আচ্ছা। সাইম ভাই কোয়েশ্চেন করতে চাচ্ছেন। জি, আব্দুল্লাহ ইয়েস। সাইম ভাই, আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই, এই উইন্ডোজ দিয়ে তো আপনার আইওএস এর কোনো অ্যাপ মেক করা যায় না ফ্ল্যাটারে। আহ করা যায় না বলতে কোড লেখা যাবে ডেফিনেটলি, বাট ওইটা রান করার জন্য বা দেখার জন্য তো ম্যাক ডিভাইস লাগবে, ম্যাকবুক লাগবে। উইন্ডোজ দিয়ে করা যায় কিনা, বা ওটা রান করার জন্য আমার ম্যাক লাগবে, তাই? হ্যাঁ, উইন্ডোজ দিয়ে আসলে করা যায়। মানে কিভাবে আমি বলি সেটা, উইন্ডোজ দিয়ে না, মানে আপনার মেশিনে আপনি হচ্ছে ভিএমওয়্যার বা এই টাইপের যে মানে ভার্চুয়াল যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন আর কি। হ্যাঁ। তো ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল মেশিন না, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আপনি ইয়ে ইনস্টল দিতে পারেন, আইওএস ইনস্টল দিতে পারেন। ও, আচ্ছা। আইওএস না, সরি, ম্যাকওএস। হুম। ম্যাকওএস ইনস্টল দিতে পারেন। ইন দ্যাট কেস ওখানে আপনি চালাতে পারবেন। অনেক স্লো হবে, বাট মানে যদি খুবই ডেসপারেটলি লাগে তাহলে করতে পারবেন আর কি, উইন্ডোজ ল্যাপটপে। দ্যাটস ইট। জি ভাই, এটা জানার কথা ছিল আমার। ইয়া ইয়া। হ্যাঁ প্লিজ, খাদিমুল ইসলাম, কোশ্চেন। জি, খাদিমুল ভাই, আপনি আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। জি শিওর। ভাই আমার কোশ্চেনটা ছিল হচ্ছে মানে আপনি যে লোকাল ডাটাবেস নিয়ে ওভারভিউ দিলেন, সো আমি যতটুকু পড়ছি মানে আমি লোকাল ডাটাবেস নিয়ে কাজ করি কিন্তু সেই লেভেলের না। এখন হচ্ছে আমি লোকাল ডাটাবেস নিয়ে মূলত কাজ করি হালকা কিছু ডেটা সেভ রাখার জন্য, যেমন ধরেন হইতে পারে সার্ভার থেকে টোকেন নিতেছি, আইডি নিতেছি বা আদার্স থিং গুলা যেগুলো আছে রাইট। এগুলা। এখন বিগ লেভেলের কাজ করা হয় না সেই লেভেলের লোকাল ডাটাবেস নিয়ে। আর হচ্ছে আর আমি লোকাল ডাটাবেসে গেট স্টোরেজটা ইউজ করি। এটা কিরকম বা এটা কিরকম পারফরমেন্স বা অপটিমাইজেশনটা কিরকম হয় একটু কাইন্ডলি জানালে ভালো হয়। গেট স্টোরেজ বলতে হচ্ছে গেটেক্স এর যেটা ইনবিল্ট স্টোরেজ, রাইট? মেবি, ইয়া। আই থিঙ্ক সো। গেট গেট স্টোরেজ নিয়ে আমি সরাসরি কাজ করি না, বিকজ গেটেক্স আমি ইউজ করি না। ইউজ করি না নট এ নেগেটিভ সেন্স, মানে ইউজ করার সুযোগ হয় না। গেটেক্স ভালো জিনিস, বাট ফার্স্ট অফ অল আপনার যে টাইপের ইউজ কেস দেখলাম সেটার জন্য শেয়ার প্রেফারেন্স এনাফ। বাট যদি লার্জার কেস ক্রিয়েট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকাল ডেটাবেস ইউজ করতেই পারি। তো আমি গেটেক্স এর যেই হিস্ট্রিটা জানি, গেটেক্স এর টুকটাক যতটুকু নিজে কাজ করছি। ইনফ্যাক্ট ফ্লাটার কোর্সে আমাদের লাস্টের যেই ই কমার্স যেটা দেখা, ওটাও কিন্তু গেটেক্সেই করা। তো আমি যতটুকু বুঝি তাদের জিনিসগুলো ওয়েল অপটিমাইজড। তারা ওইটা কি বলে এটাকে, ডেফিনেটলি ভালো হওয়ারই কথা। বাট এখানে আমার অবজারভেশন হচ্ছে একটা স্টেট ম্যানেজমেন্ট, শুধুমাত্র স্টেট ম্যানেজমেন্টই ফোকাস করা উচিত। কিন্তু গেটেক্স নিয়ে যেটা সমালোচনাটা হয়, গেটেক্স খুবই ভালো, বাট দেখা যাচ্ছে যে গেটেক্স এর মধ্যে সবকিছুই থাকাতে এটার মধ্যে থিম আছে, এটার মধ্যে নেভিগেশন আছে, এটার মধ্যে স্টেট ম্যানেজমেন্ট আছে, এটার মধ্যে লোকাল ডেটাবেস আছে,
তাতে যেটা হয় যে এটা দেখা যাচ্ছে যে ফ্লাটার তো অনেক দ্রুত ইভলভ হয় ফ্লাটার ডার্ট অনেক দ্রুত ইভলভ হয়, এবং আরো নতুন নতুন প্যাকেজ আছে, এবং লোকাল ডেটাবেজের জন্য আইজার বা ড্রিফট বা এসকে ফ্লাইটের মতো প্যাকেজ অলরেডি আছে। যে যারা কোথায়, যারা একদম সেন্ট্রালি তাদের লোকাল ডেটাবেজেই ফোকাস করা, তাদের তো অন্য স্টেট ম্যানেজমেন্ট নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তো দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করি এমন কোনো সলিউশনে না যাইতে যে যেটা শুধুমাত্র তার ইকোসিস্টেমেই আইসোলেটেড, যেরকম গেটেক্স। আমি গেটেক্স ইউজ করলে দেখা যাচ্ছে সবাই আলটিমেটলি গেটেক্সেরই সব ইউজ করে। কিন্তু যদি গেটেক্স যদি আজ কালকে আপডেট করা বন্ধ করে দেয়, দেন হোয়াট ইজ মাই অপশন? আমার অপশন হচ্ছে যে জিনিসগুলো আমি পরে আপডেটেড জিনিসগুলো আর পাবো না, আমাকে সব এখান থেকে রিভার্ট করতে হবে। তো আমি পার্সোনালি সাজেস্ট করি সেটা যত ভালোই হোক, গেটেক্স কে আমি যদি শুধু স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করি, দেন সেটাকে শুধু স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করা। বাট লোকাল ডেটাবেজের জন্য তো আমার খুবই প্রুভেন সিস্টেম আছে, এসকে ফ্লাইট আছে অ্যান্ড আরো যেগুলো আছে। এবং আই এম শিওর, আমি না দেখেই বলতেছি, আমি শিওর গেট স্টোরেজ ইন্টারনালি এইগুলোর কোন একটা সলিউশন ইউজ করছে জি, লোকাল ডেটাবেজের তাহলে জন্য। ভাইয়া আমি মানে ছোট ছোট বিভিন্ন বিষয় মানে লোকালি সেভ করার জন্য ওটা কি ইউজ করা, শেয়ার এসকিউএল লাইফ তো প্রেফারেন্স, হইতেছে। শিওর। না আর একদম ছোট ডেটার জন্য শেয়ার প্রেফারেন্স, লোকাল ডেটাবেজের ঝামেলায় যাওয়ারই দরকার নেই। নট মানে ঝামেলা না, ইটস এ ভেরি গুড থিং টু লার্ন। বা এগুলো হচ্ছে আমরা নিজেরা নিজেরা প্রজেক্ট করে তৈরি করব, মানে আমার যদি ইউজ কেস না থাকে ইউজ করব না, বাট শেখার জন্য আমরা নিজেরা প্রজেক্ট বানাবো। আমরা নিজেরা একটা প্রজেক্ট বানাতে পারি লোকাল ডেটাবেজের এসকিউ ফ্লাইট শেখার জন্য। ইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আরো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটার উত্তর হয়ে গেছে। আচ্ছা, ওকে। একজন হচ্ছে, ও আচ্ছা, এসকিউ ফ্লাইটের অন আপগ্রেড কল ব্যাক না। আচ্ছা, অন আপগ্রেড বা এই টাইপের যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে তো আসলে বিস্তারিত কথা বলতে হবে, বাট এখানে আমি যে নর্মালি যেটা লিখে রাখছিলাম, এটা যেটা হয় যে এটাকে আমরা বলতে পারি যে ভার্সনিং এন্ড মাইগ্রেশনের যে স্ট্র্যাটেজি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ডেটাবেজ ভার্সন আপগ্রেড হইতে পারে, ডেটাবেজ মাইগ্রেশন লাগতে পারে, ওইসব ক্ষেত্রে হচ্ছে অন আপগ্রেড কলব্যাক গুলো কাজে লাগে। অন আপগ্রেড বা অন ডাউনগ্রেডও আছে। তো ইউজুয়ালি যেটা হয়, এখন এটা তো রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেসে আমি আজকে রিলেশন লিখে রাখছি যে এখানে নেম থাকবে, এইজ থাকবে, অ্যাড্রেস থাকবে। বাট কালকে হুট করে, মানে কি কারণে আমাদের আসলে মাইগ্রেশন বা অন আপগ্রেড এই টাইপের জিনিসগুলো দরকার হয়, তো কালকে হুট করে দেখা গেল যে এখানে আমার আসলে এক্সপিরিয়েন্স লাগবে। বাট প্রবলেম ইজ, আমি যদি এখন এক্সপিরিয়েন্স অ্যাড করে অ্যাপ্লিকেশনটা আবার বিল্ড দেই, প্রত্যেকটা ইউজারের কাছ থেকে এক্সিস্টিং যে ডেটাটা অলরেডি সেভ ছিল, অ্যাপ আপডেট দিলে ওগুলো চলে যাবে। অ্যাপ আপডেট দিলে সেই ডেটাগুলো চলে যাবে। মানে এটা তো হইলো না, মানে এটা তো মানে ব্যাপারটা খুবই বাজে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমরা ডেটাবেজের ভার্সন এবং অলসো মাইগ্রেশন টেকনিক অ্যাপ্লাই করতে পারি। যে তাতে যেটা হয়, এবং এটাতেই এসকেপ লাইট বা এই ধরনের লাইব্রেরিতে অলরেডি ওদের কলব্যাক বা ফাংশনালিটিস দেওয়া থাকে, সেগুলো ইউজ করে আমরা ডেটাবেজের ভার্সন বাড়াইতে পারি অ্যান্ড মাইগ্রেশনে লিখে দিতে পারি যে কোনটা ছিল না, কোনটা নতুন করে অ্যাড হয়েছে, আর অলসো যেটা আছে এটার আর দরকার নাই, সো এটা বাদ যাবে। তো এটা আমি ওকে ফর্মুলা মতো, ইটস লাইক এ ফর্মুলা, মাইগ্রেশন ফর্মুলা লিখে দিতে পারি। তাতেও যেটা হয় যে ও আসলে বুঝে যে কিভাবে আমার ডেটা মাইগ্রেট করতে হবে। তো আমি এটা করে যখন অ্যাপ্লিকেশন আপডেট দিব, তখন ইউজাররা অ্যাপ্লিকেশন আপডেট করার পরেও তার কোনো ডেটা নষ্ট হবে না বা হারায় যাবে। আই থিঙ্ক বোঝা গেছে। ওকে, যদি এখানে নাম লেখা নাই, মোবাইলের নামে লেখা OnePlus GM, আই হোপ উত্তর পাওয়া গেছে, রাইট? ঠিক আছে, আমরা এবার হচ্ছে একদম সরাসরি লাস্ট পার্ট, আই থিঙ্ক কোশ্চেন আনসার নাই। একটু চলে যাই হচ্ছে কোডিং পার্টে। আমার স্ক্রিনটা দেখা গেলে বলবে সবাই। ওকে, আমার অ্যান্ড্রয়েড স্টুডিও কি দেখা যাচ্ছে? না ভাইয়া, এখন দেখা যাচ্ছে। ওকে, ওকে। এই অ্যাপটা নিয়ে আগে একটু বলি। অ্যাপটা হচ্ছে ভেরি সিম্পল, মানে এটা একটা, মানে এবং এটা খুবই অল্প সময় করা, মেবি 2 ঘন্টাও লাগে নাই।
এবং ট্রাস্ট মি, এটা আমার এক্সপেরিয়েন্সের সাথে কোনো রিলেশন নাই, অ্যাকচুয়ালি এটা করতে এমন টাইম লাগছে। তো জিনিসটা হচ্ছে যে এটার কাজটা কি, এই অ্যাপটাতে মূলত আমার একটা নোট আমি সেভ করতে পারবো, কোনো নোট না থাকলে দেখাবে কোনো নোট নাই, সেভ করতে পারবো, নোটগুলো ডিলিট করতে পারবো। এবং এটার জন্য, এই পুরো অ্যাপটার জন্য আমি যেটা করছি বোঝার সুবিধার জন্য, আমি সব ইন্টারনেট অফ করে রেখে দিচ্ছি। ওকে, আমরা অ্যাপটা রান দিই। Yeah, it's a my notes, অ্যাপের নামে my notes, and no notes available definitely. আচ্ছা, আমি একটু এটাকে 1 সেকেন্ড সরাই দিই আগে। ওকে, তো এখন একটু অ্যাপের ব্যাপারটা আসি, যে আমি এসকিউএফ লাইটের জন্য কি ইউজ করতে হয়। এসকিউএফ লাইটের জন্য আসলে ফাস্টপ্যাক ডট ইএমএল এ অনলি এই জিনিসটা ইউজ করতে হয়, জাস্ট এসকিউএফ লাইট, দ্যাটস ইট। এবং আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে পাথ প্রোভাইডার। এইটা আসলে লাগে হচ্ছে কোথায় সেভ হচ্ছে ডেটাবেসটা, এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝার জন্য, বেসিক্যালি এই জন্য। কারণ এটা যদি আমি ম্যানুয়ালি লিখতাম তাহলে লাগতো না, বাট ম্যানুয়ালি ওটা অনেক খুবই প্যারাদায়ক একটা কাজ। তো লেটস সে আমার এসকিউএফ লাইট এবং প্রপারলি ডিরেক্টরি মেইনটেনের জন্য পাথ প্রোভাইডার লাগে। আর রিভারপড এন্ড ফ্লাটার রিভারপড কেন লাগানো, এটা মূলত লাগানো স্টেট ম্যানেজমেন্ট করার জন্য। স্টেট ম্যানেজমেন্ট নিয়ে বলছিলাম যে কথা বলবো একটু। স্টেট ম্যানেজমেন্টটা লোকাল ডেটাবেসে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে বিকজ আমি যখন একটা ডেটা সেভ করতেছি, স্টোর করতেছি, স্টোর আর সেভ কি, রিড করতেছি, তো ইন দ্যাট কেস এই সমস্ত জায়গায় আমার কি লাগে, স্টেটের চেঞ্জ হচ্ছে, ডেটার চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আমার ভালো একটা স্টেট ম্যানেজমেন্ট লাগবে, যাতে আননেসেসারিলি উইজেট বারবার রিবিল্ড না হয়। ইন দ্যাট কেস রিভারপড আমি পার্সোনালি অনেক পছন্দ করি, বাট কেউ ব্লক ইউজ করতে পারে, গেটেক্স ইউজ করতে পারে, যেটা এবার ভালো কোনো স্টেট ম্যানেজমেন্ট আমাদেরকে এফিসিয়েন্টলি ইউজ করতে হবে। এখন আমি রিভারপড ইউজ করে তো ভিতরেও সেট স্টেট ইউজ করতে পারি, কিন্তু এটা করলে হবে না আর কি। তো এই জন্য স্টেট ম্যানেজমেন্টটা খুবই ইউজফুল। তো ইটস লাইক এ টুল, আমার কাছে আছে, আমি এটা ভালো মতো ইউজ করবো। অ্যাপটা কিভাবে সাজানো, অ্যাপটা হচ্ছে যে সিম্পলি মেইন ডট ডাট দিয়ে শুরু, এবং এখানে চাইল্ডের নোট টেকিং অ্যাপ। এখন অ্যাপ ফোল্ডারের মধ্যে আমার জাস্ট নোট টেকিং অ্যাপ, এই জায়গাতে কি আছে, এই জায়গাতে হচ্ছে আমার মূলত এই যে যে লিস্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই জিনিসটা আছে, দ্যাটস ইট, নোট লিস্ট স্ক্রিন। অ্যান্ড ওয়াই ডেটার মধ্যে আমি যদি দেখি, ডেটার মধ্যে আমি কি রাখছি, আরেকটা ফোল্ডার রাখছি। আমি কিন্তু এখানে শুধু লিখে দিতে পারতাম, বাট আমি সেখানে আলাদা ফোল্ডার রাখছি লোকাল, বিকজ ডেটা তো আমার দুই ধরনের হতে পারে, লোকাল এবং রিমোট। তো এটাকে আলাদাভাবে অর্গানাইজ ওয়েতে বোঝার জন্য আমি ডেটার মধ্যে লোকাল রাখছি, এবং সেটার মধ্যে ডিবি হেল্পার। এইবার আমরা এখানে যাব, এইখানে এই যে ডিবি হেল্পারটা, ডিবি হেল্পার ক্লাসে মূলত কি করব, আমরা এসকিউএফ লাইটটাকে ইনিশিয়ালাইজ করব। তো বেসিক্যালি ডেটাবেজের ইনস্ট্যান্স ক্রিয়েট করব, এন্ড অলসো মেক শিওর করব যে যেন বাইরে থেকে এই এই ইনিশিয়ালাইজেশন প্রসেস যেন না হয়। লাইক এই যে ডিবি হেল্পার ক্লাসটা যেন লেটস এই যে মেইন, এখানে গিয়ে আমি যেন এটা ক্রিয়েট করতে না পারি। লেটস ডিবি হেল্পার হেল্পার ইকুয়াল টু ডিবি হেল্পার, এটা যেন না হয়। ঠিক আছে, নাও আমার কথা হচ্ছে যে এই যে এখন যেরকম হচ্ছে, কেউ কি বলতে পারবে যে এটা আমরা আটকাতে পারি কিভাবে? সিঙ্গেলটন ইন ইউজ। সিঙ্গেলটনের মাধ্যমে আটকানো যায়। ওকে, তো অলরেডি তো আমি সিঙ্গেলটন করছি, বাট তারপর আমি করতে পারলাম কেন? ওকে, তো এটাকে করছি হচ্ছে, এটাও একটা ওয়ে। কারণ মানে মোস্ট অফ দ্য জায়গায় দেখা যাচ্ছে যে এই জিনিসটা অনেকেই অ্যাভয়েড করে, যে এটাও একটা ওয়ে এবং এটাও একটা গুড প্র্যাকটিস। সেটা হচ্ছে আমি যদি এখন ইনিশিয়ালাইজেশন একটু দেখি, আমি কিন্তু এখানে এটাকে ফ্যাক্টরি লিখে রাখছি, এবং এখানে কি রিটার্ন করতেছে আসলে, সিঙ্গেলটন ইনস্ট্যান্সই রিটার্ন করতেছে। মানে এখন বুঝা গেছে, কারণ কেউ যদি চায়
সে করতে পারে কিন্তু কাজ একই হবে, রাইট? বুঝতে পারছি? One second. ওকে 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 ওকে। আমার ইন্টারনেটটা একটু ইয়ে করতেছে। ওকে ওকে, ঠিক আছে। তা আই থিঙ্ক এটা বুঝছে, কারো যদি এটা দরকার হয়, অনেক ক্ষেত্রে এটা লাগে। সো ইন দ্যাট, অনেক ক্ষেত্রে লাগে কি, এটা অনেক মানে ইটস এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বিকজ আমি বেসিক্যালি সিঙ্গেলটন ক্রিয়েট করার পরেও এখানে ওই সেম ইনস্ট্যান্সটা রিটার্ন করে দিচ্ছি। তো কেউ যদি ইনিশিয়ালাইজ করতে চায় তো করতে পারে। আলটিমেটলি এটা মেক শিওর করবে যে এই সেম ইনস্ট্যান্সটাই দিবে। বিকজ অনেক সময় কি হয়, আমি হচ্ছে একটা ক্লাসের নাম জানি, বাট ওটাতে আসলে সিঙ্গেলটন প্রপারলি কি করা আছে কি করা না আছে অত কিছু আমার দেখার দরকার নেই। আমি এটাকে, যদি এটা সিঙ্গেলটন হয়, দেন ইন কেস এটার ফ্যাক্টরি কনস্ট্রাক্টরটা এমন ভাবেই ডিজাইন করব যাতে আমি সেম ইনস্ট্যান্সটাই পাই। দ্যাটস ইট। এবার আসে হচ্ছে যে নর্মালি আমরা গেট ডেটাবেস, এটাও একটা গেটার মেথড। গেটার মেথডেও আলটিমেটলি কি করবে, গেটার মেথডেও ডেটাবেস ইনিশিয়ালাইজ করবে। তো ডেটাবেস ইনিশিয়ালাইজ করার জন্য এখানে কি করা হয়েছে, ডেটাবেস ইনিশিয়ালাইজ করার জন্য ওই যে বলছিলাম না পাথ, এই পাথটা আমরা, এই মেথডটা যদি দেখি, এটা মূলত এসকিউএল লাইটের পাথ। এই পাথটা নেয়া, অ্যান্ড দেন ডিবি পাথ, আর যে নোজ ডিবি ডট এসকিউএলও একটা ফরম্যাট ডেটাবেসের জন্য। তো পাথটা এখানে দেয়া, অ্যান্ড দেন সেটাকে ওপেন ডেটাবেস অ্যান্ড ইনিট ডিবি করার সময় এই যে দিস ইজ, এটাই দেখানোটা মূল উদ্দেশ্য এসকিউএল। দিস ইজ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েট টেবিল নোটস, এটা টেবিলের নাম। আইডি ইন্টিজার মানে হচ্ছে এটা কি টাইপের ডেটা। প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। প্রাইমারি কি মানে কি, প্রাইমারি কি মানে হচ্ছে এটা ইউনিক, সেম আইডিতে আর অন্য কিছু থাকবে না, এবং অটো ইনক্রিমেন্ট, অটোমেটিক্যালি এটা বাড়বে। একটা নোট ঢোকানোর পরে, ইনসার্ট করার পরে আরেকটা নোট যখন ঢুকাবো, আইডি 0 থাকলে পরেরটা 1 হবে, তারপর একটা 2 হবে, 3 হবে, এরকম। অ্যান্ড দেন টাইটেল টেক্সট, বডি টেক্সট, ইটস সিম্পল। অ্যান্ড এখানে যে মেথড গুলো কি আছে, ইনসার্ট নোট, জাস্ট ডিবি ডট ইনসার্ট। ডিবি ডট ইনসার্টটা কি, আমার এসকিউএল লাইটের, আমার নিজের কিছুই করতে হচ্ছে না, এসকিউএল লাইটের এপিআই ইউজ করে। ওকে, অ্যান্ড সেম গেট নোটস, ডিবি ডট কোয়েরি নোটস। আবারও ডিবি ডট ডিলিট। ডিলিট লেখার সিস্টেম হচ্ছে, আমি হচ্ছে টেবিলের নাম দিব, হোয়ারের মধ্যে কি দিয়ে সার্চ করবো সেটা, এবং আমি হোয়ার আর্গুমেন্টস আরো আর্গুমেন্ট অ্যাড করে দিতে পারি। আমার এখানে আইডিটা দিলেই হয়ে যাচ্ছে। ডিলিট নোট বাই আইডি, দ্যাটস ওয়াই মেথডের নাম ডিলিট নোট বাই আইডি। তো এইগুলো ইন্ট্রিকেসিস আমি বেশি যাই না, জাস্ট নর্মালি একটা ডিবি হেল্পার সিঙ্গেলটন ক্লাস, যেটা আমার আসলে পুরো অ্যাপ জুড়েই এটার ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে রাখবে, এবং আমরা যেখানেই আমাদের দরকার হোক না কেন আমরা এই হেল্পার ক্লাস ইউজ করতে পারবো। এখন আমরা চলে আসি যে আচ্ছা নোট লিস্ট স্ক্রিনে, ইটস ভেরি বেসিক, এবং আমরা এখানে কি কনজিউমার উইজেট রিভারপার ইউজ করছি, এবং কি যে কোনো স্টেট চেঞ্জ হলে আমরা এটা গ্র্যাব করতে পারতেছি। তো ইটস আলটিমেটলি যখনই একটা ক্রিয়েট হয়, তখনই হচ্ছে যে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনে আমি যদি দিই লেটস সে টাইটেল, টাইটেল হচ্ছে আইসি ওয়েবিনার, ওয়েবিনার বডিতে দিব লেটস সে 23 সেপ্টেম্বর 9 p.m. have to take the class. সেভ নোট, এখন নোটটা সেভ হয়ে গেছে। দ্যাটস ইট। এটাই মূলত এখানে হচ্ছে। আমি যখন এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনে দিচ্ছি, এটা আসলে অ্যাড নোট স্ক্রিনে চলে যাচ্ছে। অ্যাড নোট স্ক্রিন, এই স্ক্রিনটা আর কি, এই স্ক্রিনে যাওয়ার পরে যখন সেভ নোট দিচ্ছি, এই যে সেভ নোট, সেভ নোট দিলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে আসলে হচ্ছে আমার রিভার পডে আসলে অ্যাড নোট। এই যে অ্যাড নোটে কি রেপোজিটরি.অ্যাড নোট, জাস্ট রেপোজিটরি মেথড কল করে দিচ্ছে, এবং লাস্টে ফেচ নোটস মেথডটা কল করতেছে। ফেচ নোটস মেথডটা কি, সেম রেপোজিটরি থেকে নোটস আনতেছে। তো নোটটা আসার পরে এই লাইনে যেটা হচ্ছে, স্টেটটা আপডেট হয়ে যাচ্ছে, যে কোনো স্টেট ম্যানেজমেন্টের মতো। তো এখানে স্টেট আপডেট হয়ে গেলে আমার এই স্ক্রিনে জিনিসটা
আপডেট হচ্ছে। এই সেম কেসটা উল্টা হবে, আমি যদি ডিলিট করি, তো ডিলিট করলেও সে কিন্তু ফেচ করবে এবং এটা আপডেট করবে। আমি একটু ডিলিট করে দেখি, ডিলিট করলে একটা অ্যালার্ট দিবে, নো দিলে তো অ্যাজ ইউজুয়াল। আমি যদি ইয়েস দিই চলে যাবে এবং আবার এটা চলে আসবে, বিকজ হোয়াট, বিকজ এই স্টেটটা আপলোড হচ্ছে। এবার আসে একটু কোডিং এর অর্গানাইজেশন নিয়ে। ডোমেনের মধ্যে কি, ভেরি সিম্পল, মডেলস এর মধ্যে জাস্ট নোট মডেলটা লেখা, আইডি টাইটেল বডি। সো ইটস এ রিলেশন, ইটস এ কাইন্ড অফ রিলেশন। মানে একটা একটা টেবিলে কি ডেটা গুলো থাকবে, আইডি টাইটেল বডি। এরপরে যদি আমরা আসি যে রিপোজিটরিটা কি, রিপোজিটরিটা হচ্ছে ইটস কল রিপোজিটরি প্যাটার্ন, যেখানে হচ্ছে আমার মূলত এটা আসলে অনেক বেটার হইতে লেখা যায়, আমি এটা খুবই সিম্পল হইতে লিখছি। জাস্ট মেথড গুলো লিখে রাখা যে এই মেথড গুলো আছে আমার ইটস এ রিপোজিটরি, এই মেথড গুলো আছে, তুমি এগুলো ইউজ করতে পারবে। দেন এখানে আমার কি লাগবে, এই এই কাজগুলো করার জন্য মূলত আমার ডিবি হেল্পার ক্লাসটা লাগবে। তো এইভাবে আমি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। লেটস এ নোট রিপোজিটরি, লেটস আমার অন্য কোনো ক্লাসে যদি লাগে কোনো কিছু সেভ করার জন্য ডেটাবেজে, তখন আমরা এটা ইউজ করব। আর এই রিপোজিটরিটা কোথায় ইউজ হবে, এটা ইউজ হবে হচ্ছে আমার প্রোভাইডার। এন্ড দ্যাটস ওয়াই নোট প্রোভাইডারে সবার আগে আমি হচ্ছে রিপোজিটরিটা এখানে নিয়ে রাখছি। জাস্ট প্রোভাইডারের মধ্যে যে নোট রিপোজিটরি ক্লাসের একটা ইনস্ট্যান্স এখানে নিয়ে রাখছি। এবং আরেকটা যেটা নোটিস প্রোভাইডার, নোটিস প্রোভাইডারটা হচ্ছে ইটস এ স্টেট নোটিফাই প্রোভাইডার। এটার কাজই হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইনিশিয়ালাইজ করা, এবং ইনিশিয়ালাইজ করার সময় লোকাল ডেটাবেসে যদি কোনো ডেটা থাকে সেটাকে ফেচ করে নিয়ে আসা, এবং অ্যাজ ইউজুয়াল কোনো নোড অ্যাড করা বা ডিলিট করা। আর ইউআই এর জন্য সেটা তো প্রেজেন্টেশন লেয়ার আসলে প্রোভাইডার থাকবে, স্ক্রিন থাকবে, যেগুলি স্ক্রিন উইজেট আসলে আরো এটাকে ভাঙা যায় তো, বাট আমি এটা দেখানোর জন্য লিখে রাখছি যে যদি কোনো ছোট ছোট উইজেট থাকে আমরা উইজেট পোর্শনে লিখতে পারি। সো ইটস এ ভেরি সিম্পল অ্যাপ ইউজিং লোকাল ডেটাবেস। আই থিঙ্ক ফর ওয়েবিনার অ্যান্ড ক্লাস টপিক উই আর ডান। আমি একটু আপাতত ভিডিওটা আবার একটু অন করি, এবং কারো যদি কোনো ফাইনাল কোশ্চেন থাকে ভেরি গুড, না হলে ইয়া। একজন কোশ্চেন করছে, ক্যান টু ইউজ ওআরএম হেয়ার, আমি আসলে কোশ্চেনটা বুঝি নাই, যদি একটু বলা যায় ডিটেলসে খুবই ভালো হয়। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওকে, আপাতত আর কোনো কোয়েশ্চেন দেখছি না, বাট ঠিক আছে। আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখনো চ্যাটে লিখে জানাতে পারেন বা হ্যান্ড রেইজও করতে পারেন। Sure. তো ততক্ষণে আমি একটু আমাদের ক্যারিয়ার পাথটা নিয়ে বলি। আমরা আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে ব্যাচ 2 নিয়ে আসতেছি আমরা। সো আপনারা অনেকেই আজকের ওয়েবিনারে যারা আছেন তাদের মধ্যে অনেকেই অলরেডি কোর্সে এনরোলড হয়ে গিয়েছেন। অনেকে জিজ্ঞেস করেছেন যে ক্লাসের নোটিফিকেশন গুলো কিভাবে পাবেন, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিব। আর যারা এখনো জয়েন করেন নাই আপনাদের জন্য বলতেছি, আমরা রিসেন্টলি ব্যাচ 1টা শেষ করলাম সাকসেসফুলি। সো এখন আমরা ব্যাচ 2টা শুরু করতেছি। আপনারা এখন চাইলে 3600 টাকায় আমাদের ব্যাচ 2তে এনরোল হতে পারবেন। কোর্সের ক্যারিয়ার পাথের লিঙ্ক আমি চ্যাটে দিয়ে দিয়েছি। আমাদের এই ক্যারিয়ার পাথে 200টারও বেশি প্রি রেকর্ডেড ভিডিওস থাকতেছে, 50টা লাইভ ক্লাস থাকতেছে, প্রজেক্ট ডে থাকতেছে সপ্তাহে একটা করে, টোটাল 20টার মতন, এবং সপ্তাহে 6 দিন 2 বেলা করে সাপোর্ট স্টুডেন্ট তো থাকতেছি। এবং এরপরে লাস্টে আপনাদের জন্য আসলে জব প্লেসমেন্ট অপরচুনিটিও আমরা রাখতেছি। সো আপনারা ওয়েবসাইট থেকে আমাদের ক্যারিয়ার পার্টটা একটু চেক করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। সো আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন পেয়েছি আশরাফ ভাইয়ের থেকে, এই কোয়েশ্চেনটা নিব, দেন আমরা আজকে ওয়েবিনারটা আজকে এখানেই শেষ করবো। ভাই আশরাফ ভাইয়া কোয়েশ্চেন করেছেন যে হোয়াই ওকে, হোম স্ক্রিন। আই ওকে গট ইট, ভাই, আই গট ইট। আচ্ছা, ঠিক আছে। why home screen images can't access other DB rather than shared preference? So first of all, with due respect, আমি আসলে জানি না যে আমরা এখানে ফার্স্ট অফ অল কি বলে শেয়ার প্রিফারেন্সের কিছু দেখাই নাই। অ্যান্ড অলসো এমন কোনো রুল বা ফর্মুলা নাই যে এক্সেস করা যাবে না। ইউ ক্যান ডু দ্যাট, মানে স্ক্রিন উইজেট থেকে ডিবি শেয়ার প্রিফারেন্স সবকিছু এক্সেস করতে পারা যাবে। বাট শেয়ার প্রিফারেন্স বা ডিবি কোনোটাই উইজেট থেকে এক্সেস করা মোটেও স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। মানে এটা খুবই অ্যামেচার প্র্যাকটিস। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা ইউআই বা উইজেটে কোনো ধরনের কোনো লজিক, কোনো ধরনের কোনো ডেটা
এই টাইপের আলাদা যেটার সাথে সরাসরি ইউআই এর রিলেশন নাই এমন কোনো কিছু আমরা অ্যাক্সেস করব না। আমরা সেটা করব মিডল কোনো একটা লেয়ার দিয়ে। সেটা প্রোভাইডার হতে পারে, সেটা যে স্টেট ম্যানেজমেন্টই হোক না কেন, ব্লকের যেমন কিউবিট হতে পারে। তো ফার্স্টে হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা যদি আমরা এইভাবে করি, বা আশরাফ ভাই আপনি যদি এইভাবে করেন, এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসবেন অবশ্যই। কখনোই স্কুইজেট থেকে আমরা কোনো ধরনের ডিবি শেয়ার প্রিফারেন্স অথবা কোনো ক্লাস এভাবে অ্যাক্সেস করব না। এটা ভেরি ব্যাড প্র্যাকটিস। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের দিকে আমরা যাব। যেমন এখানে আমি কোথাওই কোনো জায়গাতেই কোনো ক্লাস সরাসরি অ্যাক্সেস করি নাই, শুধুমাত্র রিভার পডের গুলো কনজিউম করা হয়েছে, যেমন নোট লিস্ট স্ক্রিনে কনজিউম করা হয়েছে অ্যান্ড জাস্ট কল করা হয়েছে, ডিরেক্ট অ্যাক্সেস করে কিছুই করা হয়নি। তো আই হোপ দ্যাট আনসার্স ইউর কোশ্চেন। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ সো মাচ ক্লাসে জয়েন করার জন্য। হোপফুলি উইল মিট অ্যাগেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকের সেশনের জন্য। সো আপনি এখন পারমিশন দিলে আজকের সেশন আমরা এখানেই শেষ করবো ভাই। শিওর শিওর শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান।